আচ্ছা, স্ট্রিমিং শুরু হয়েছে। তাহলে শুরু করে দিই। শুরু করা যাক। আচ্ছা, নমস্কার। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধকতাযুক্ত প্রাক্তনী ছাত্রছাত্রীদের ফোরাম, ডিসেবল পিপলস ফোরাম আয়োজিত একটি বিশেষ আলোচনা এখন শুরু হবে। আলোচনার বিষয় প্রতিবন্ধী মানুষের জীবনের সামগ্রিক মানোন্নয়নে প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব। এই বিষয়ে আলোচনা করবেন ডক্টর অনুপম বসু, নির্দেশক এনআইটি দুর্গাপুর এবং অধ্যাপক কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ, খড়গপুর আইআইটি। তাকে আমাদের ফোরামের তরফ থেকে স্বাগত জানাই। এই সমগ্র আলোচনাটি আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা তা জানাবেন। এখন এই আলোচনা শুরু করতে চলেছি। এই সমগ্র আলোচনাটি পরিচালনার জন্য আমি রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী সৌমেন দত্তকে ভার দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন। গতকাল আন্তর্জাতিক প্রতিবন্ধকতা দিবসটি পালিত হয়েছে সারা পৃথিবীতে। এবছর যে থিমটি ইউনাইটেড নেশনস ঠিক করেছিলেন, এই থিমটি ছিল ট্রান্সফরমেটিভ সলিউশনস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, দ্য রোল অফ ইনোভেশন ইন ফুয়েলিং অ্যান অ্যাক্সেসিবল অ্যান্ড ইকুইটেবল ওয়ার্ল্ড। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কল্পে রূপান্তরমুখী সমাধান, একটি সমতাভিত্তিক ও অধিগম্য দুনিয়ার চালিকা শক্তি রূপে উদ্ভাবনের ভূমিকা। মূলত এই বিষয়টি আমাদের আজকের যে প্রস্তাবিত বিষয়, সেই বিষয় ভাবনার প্রেরণা হিসেবে কাজ করেছে। এবং আমরা প্রতিবন্ধী অধিকার আন্দোলনে অনেক ক্ষেত্রেই প্রযুক্তির কথা শুনি, প্রযুক্তির ব্যবহারের কথা শুনি। আমরা জানি যে প্রতিবন্ধকতার সঙ্গে পরনির্ভরতার একটি সম্বন্ধ রয়েছে, মানে একটি নেসেসারি ইভিল আর কি, যে কোনো প্রতিবন্ধী মানুষের জীবনে। এই পরনির্ভরতাকে দূর করবার জন্য, অর্থাৎ প্রতিবন্ধী মানুষকে স্বনির্ভর করে তোলবার জন্য, আত্মনির্ভর করে তোলবার জন্য প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। এখন প্রযুক্তিকে আমরা কিভাবে ব্যবহার করব, প্রযুক্তি আমাদের প্রতিবন্ধী মানুষদের আইসোলেট করবে নাকি তাদের সামাজিক অন্তর্ভুক্তিতে সাহায্য করবে, এই বিষয়গুলি নিয়ে যতটা গভীরভাবে নিবিড়ভাবে আলোচনা করবার কথা ততটা হয়নি বলেই আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে। এবং সেই জন্যে আজকের এই আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এমন একজন মানুষকে আজকে আমাদের মধ্যে পেয়েছি, যিনি তার সারা জীবনের শ্রম এবং মেধাকে ভারতে তথা এই বাংলায় অ্যাসিস্টিভ টেকনোলজি বা সহায়ক প্রযুক্তি বিকাশের জন্য ব্যয় করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনুপম বসু। ডক্টর অনুপম বসু নির্দেশক এনআইটি দুর্গাপুর এবং অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, খড়গপুর আইআইটি ও অনারারি প্রফেসর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শিবনাদার ইউনিভার্সিটি, দিল্লি। অতিথি অধ্যাপক রূপে তিনি যুক্ত থেকেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এবং ইউনিভার্সিটি অফ গেলফের সঙ্গে, অন্টারিও, কানাডা। এছাড়াও তিনি ছিলেন হামবোল্ড ফেলো, টিইউ, ডর্টমুন্ড, জার্মানি। 1982 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাঠ শেষ করে ডক্টরাল ফেলো হিসেবে যোগ দেন আইআইটি খড়গপুরে। সেখান থেকে 1988 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ভারতে রিফ্রেশেবল ব্রেল ডিসপ্লের প্রযুক্তি মূলত তারই হাত ধরে তৈরি হয়।
এই শতকের গোড়ার দিকে তার নেতৃত্বে ও তত্ত্বাবধানে একটি টেক্সট টু স্পিচ তৈরি হয়। প্রায় একই সময়ে স্পর্শ নামে একটি ব্রেল এডিটিং সফটওয়্যার এবং ব্রেল প্রিন্টার তারা তৈরি করেন। 2011 থেকে 2016 সালের মধ্যে তার নেতৃত্বে আকাশবাণী ও সংযোগ নামে এমন দুটি সফটওয়্যার সমাধান উদ্ভাবিত হয়েছে যা সেরিব্রাল পলসি আছে এমন মানুষদের জীবনকে অনেকটাই সুগম করবে বলে আশা করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের অন্তর্গত সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি রিসার্চ অর্থাৎ SNLTR এর উদ্যোগে যে এক বাংলা বইয়ের ডিজিটাইজেশনের কাজ হয়েছে তা অনেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষই অ্যাক্সেসেবল বই তৈরির ক্ষেত্রে বা অ্যাক্সেসেবল টেক্সট তৈরির ক্ষেত্রে একটি মডেল বলে মনে করেন। এমন একজন মানুষকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি, এটা সত্যি খুবই আনন্দের বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় প্রতিবন্ধী মানুষের জীবনের সার্বিক মানোন্নয়নে প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব। এই বিষয়ে আলোচনা করতে আমি আহ্বান করব ডক্টর অনুপম বসুকে। তবে তার আগে আমি একটি কথা বলে রাখছি, আপনারা যারা বক্তার কাছে আপনাদের প্রশ্ন রাখতে চাইবেন আপনারা আপনাদের ইউটিউবের চ্যাট বক্সে প্রশ্ন সংক্ষিপ্তভাবে লিখবেন। যদি সময় থাকে তবে আপনাদের প্রশ্ন আমরা এখানে নিয়ে আসব, অথবা আপনারা যদি কেউ টাইপ করতে না পারেন তবে 9903626402, আবার বলছি 9903626402, এই নম্বরে ফোন করে অনুষ্ঠান চলাকালীন আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত আকারে রাখবেন। আমি এখন বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি ডক্টর অনুপম বসু মহাশয়কে। ধন্যবাদ। আমি একটু স্লাইডটা শেয়ার করছি। যাদের জজ যারা ব্যবহার করছেন, অনেকেই মনে হচ্ছে জজ বা এনভিডিএ ব্যবহার করছেন, আপনারা হেডফোন যদি থাকে খুব ভালো হয়। আমি একটা স্লাইড শেয়ার করার চেষ্টা করছি। আমি এখানে স্টিমিয়ার্ডের ধরনটা একটু আলাদা। স্লাইডটা ঠিক শেয়ার করতে পারছি না, দেখছি। প্রেজেন্ট করতে গেলে শেয়ার স্ক্রিন করি। যিশু একটু কাইন্ডলি একটু দেখতো কোন পারমিশন করার ব্যাপার আছে যে প্রেজেন্টে এই স্টিমিয়ার্ডে আমি প্রেজেন্টে গেলে তারপরে আমি আমার স্লাইডটা শেয়ার করব কি করে? স্যার এটা স্যার শেয়ার করার মানে স্ক্রিন শেয়ার করা ছাড়া বোধহয় প্রেজেন্ট করার অপশন এখানে দিচ্ছে না। না, স্ক্রিন শেয়ারই বা কোথায় দিচ্ছে? শেয়ার স্ক্রিন মানে কম্পিউটার স্ক্রিনটা শেয়ার হবে আর কি। সেটা তো একটা অদ্ভুত ব্যাপার। সেটা করি, দেখা যাক আপনাদের হয় কিনা। কোনো পারমিশন গ্র্যান্ট করার ব্যাপার আছে কিনা একটু দেখুন। না, সেরকম কিছু নেই। কি দেখাচ্ছে এখন? কিছু দেখাচ্ছে কি? না স্যার, কিছু তো দেখাচ্ছে না সেরকম। আমি তো স্লাইডটা শেয়ার করে স্লাইডটা খুলেছি, কিন্তু এবার আচ্ছা শেয়ার দেখি এখানে করা যায়। ও আচ্ছা, এটা অ্যাকসেপ্ট করতে হবে, আমি করে নিচ্ছি স্যার। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছেন বলুন তো? কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে, তার মধ্যে স্ট্রিমিয়ার্ডটাই খোলা আছে, এটাই দেখা যাচ্ছে।
না এইবার এইবার একটা অন্য স্লাইড খুললো, ডিজিটাল টেকনোলজিস ঠিক আছে, এটাই আসছে। হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এটা দিয়ে হোক আগে আপাতত। হুম। যারা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ তো দৃষ্টিমানও আছেন হয়তো। আমি তাও বলেই যাচ্ছি, প্রথম স্লাইডটা যেটা টাইটেল স্লাইড, সেটা বলছে ডিজিটাল টেকনোলজিস এনেবলার ফর দ্য ডিফারেন্টলি এবলড। তো যারা ডিফারেন্টলি এবলড এইভাবে কথাটা এখন বলা হয়, আমি প্রতিবন্ধী বলেই বলি। এর মধ্যে নতুন নতুন টার্ম আনার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ইদানিং দিব্যাঙ্গজন বলে একটা টার্ম চালু হয়েছে। আমি এর মধ্যে দিব্য কি আছে বুঝতে পারি না। কাজে আমরা প্রতিবন্ধী হিসেবেই বলছি। আমি আজকের আলোচনায় আমাদের প্রথমে আমি ভারতবর্ষের অবস্থাটা কি আছে সেইটা একটু আলোচনা করব। আমাদের নিজস্ব প্রযুক্তি না থাকার জন্য আমাদের অনেক অসুবিধা হয়, যদিও বিভিন্ন জায়গায় নানা রকম অল্প বিস্তর হলেও আমরা চেষ্টা করেছি, তাই সেটাকে আমি সিলভার লাইনিং হিসেবে দেখি। এবং আমি একটা কথা বলতে পারি, যখন আমি বহু বছর আগে প্রায় 94-95 সালে যখন এই কাজগুলো শুরু করি প্রথম, তখন ভারতবর্ষে অ্যাসিস্টিভ টেকনোলজি এই শব্দটাই লোকের জানা ছিল না। এমনকি যখন মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাসিস্টিভ টেকনোলজি কথাটা লিখতাম, তখন তার তলায় লাল দাগ দিয়ে দিত যে স্পেলিং মিস্টেক টাইপের ব্যাপার। এখন সেটা নয়। এখন যেমন মাইক্রোসফট ওয়ার্ডেও অ্যাসিস্টিভ শব্দটা গৃহীত, এখন অনেক জায়গায় অ্যাসিস্টিভ টেকনোলজি শব্দটা লোকে জানেন, যদিও যতটা পরিমাণে জানা প্রয়োজন ততটা ছড়ায়নি এখনো সবার মধ্যে, কিন্তু ধীরে ধীরে হচ্ছে। এবং আজকে ছাত্রদের মধ্যে এবং বিভিন্ন জায়গায় গবেষকদের মধ্যে এই চেতনাটা এসেছে এবং এই কাজগুলো অনেকটা গুরুত্ব পাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ কনফারেন্সও হয় এর ওপর। আগে আইআইটি খড়গপুরে আমরা প্রথম শুরু করি, তারপরে এখন আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাস এবং আরো ট্রিপল আইএম ব্যাঙ্গালোর, ট্রিপল আইটি ব্যাঙ্গালোর, এরা অনেকেই এইগুলো নিয়ে কাজ করছেন। মাইক্রোসফট অনেকটা কাজ করছে, সেটা খুব ভালো খবর। তো আমরা প্রথমে আমি কিছু কিছু টেকনোলজি সম্বন্ধে আলোচনা করব, যেগুলো আমার স্লাইডে থাকবে না, সেরকমও কিছু টেকনোলজির কথা বলবো। আর তারপরে আমাদের যে আজকের দিনে অনেক কিছু পড়াশোনাই অনলাইনে হওয়ার কথা হয়, সেই অনলাইনে হওয়ার জন্য কি কি প্রয়োজন সেটা একটুখানি ছুঁয়ে যাব। শেষে আমি যেটা বলতে চাই যে আমাদের সবকিছু সত্ত্বেও এখনো কোথায় বাধাটা রয়েছে, where does the shoe pinch, সেটা একটু বোঝা এবং কিভাবে আমরা এর থেকে উত্তীর্ণ হতে পারি, এই ভাবে আমি আমার আলোচনাটাকে সাজাচ্ছি। যে ধরনের নানা রকম ধরনের ডিসেবিলিটি আছে সকলের হয়তো জানা নেই। আমরা খুব সহজভাবে এবং অধিকাংশ লোকেই জানি দৃষ্টিহীনতার কথা, কেননা তাদের আমরা দৈনন্দিন জীবনে পথ চলতে অনেক বেশি দেখতে পাই। কিন্তু একটা কথা এর সঙ্গে ঠিক যে সম্পূর্ণ দৃষ্টিহীনরাও যেমন আছেন, তেমনি লো ভিশন কিন্তু একটা বড় সমস্যা, যেখানে এবং সমস্ত দৃষ্টিহীনদের দেখলে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু লো ভিশন, মানে যাদের দৃষ্টি ক্ষীণ দৃষ্টি, যাদের সাহায্য ছাড়া স্বাভাবিকভাবে পড়াশোনা করা সম্ভব নয়। দ্বিতীয়ত আসছে যারা হিয়ারিং ইম্পেয়ার্ড বা শ্রবণ প্রতিবন্ধী, এরা অনেকেই সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, কিন্তু আবার অনেকে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহারের পক্ষপাতী নন। আজকের দিনে অনেকেই লিপ রিডিং এবং ছোটবেলা থেকে 3 বছর 4 বছরের মধ্যে
যদি তাদের শ্রবণ প্রতিবন্ধকতা ডিটেক্টেড হয়, যদি ধরা পড়ে, তাহলে তাদের ককলার ইমপ্লান্ট বলে কানের মধ্যে বসানো বা হিয়ারিং এডের ব্যবহার করে কথা বলে বলে শেখানোর কিন্তু একটা স্কুল অফ থট আছে এবং তারা যথেষ্ট সফলভাবে অনেক ক্ষেত্রেই কাজ করছেন। কিন্তু আম অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাইন ল্যাঙ্গুয়েজটাই প্রাধান্য পায়। এছাড়া তৃতীয় আম যেটায় আসছি আমি সেটা হচ্ছে সেরিব্রাল পলসি এবং নিউরোমোটর ডিসঅর্ডার। যাদের এটা কিন্তু একটা ডিসঅর্ডার, তার কারণ এটা ডিজিজ নয়, এটা ডিসঅর্ডার, এর কোনোটাই ডিজিজ নয়, ডিসঅর্ডার। কেননা ব্রেনের একটা বিশেষ অংশ যেটা আমাদের মাসল অ্যাক্টিভিটিকে পরিচালিত করে, সেইখানে তাদের কিছু অভাব থাকার জন্য তাদের নার্ভ এবং মাসল কন্ট্রোল ঠিকমতো হয় না। আমি সেরিব্রাল পলসি অ্যাফেক্টেড মানুষ দেখেছো কিনা এই প্রশ্ন যখন আমি আমার ছাত্রদের করেছি, অনেকেই বলে না, দেখেনি। অথচ আমি জানি তারা দেখেছে। যখন আমি তাদের বলি যে তোমরা হুইল চেয়ারে একটা বাচ্চা বা একটা ছেলে মেয়ে বসে আছে যার ঘাড়টা সে সোজা রাখতে পারছে না, মুখ দিয়ে একটু লালা মতো পড়ছে, কথাগুলো জড়ানো, হুইল চেয়ারে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখেছি। আমাদের গ্রামাঞ্চলে বা মফস্বলেও অনেক জায়গায় এবং শহরাঞ্চলেও অনেক জায়গায় লোকে বলে এরা হাবাগোবা, কেউ বলে পাগলা। কিন্তু তারা কেউই জানে না যে এটা একটা ডিসঅর্ডার যেটার নাম সেরিব্রাল পলসি এবং নিউরোমোটর ডিসঅর্ডার, এবং যেটা যেকোনো মানুষেরই কোনো এক সময় স্ট্রোক বা বিভিন্ন কারণে এই ধরনের জিনিস হতে পারে। এটা আমাদের সমস্ত প্রতিবন্ধকতা নিয়ে বড় বড় শব্দচয়ন করে, বড় বড় নামকরণ, দিব্যাঙ্গন এ সমস্ত না করে উই শুড কল আ স্পেড যে এটা একটা ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি, তার সঙ্গে মেন্টাল বা ইন্টেলেকচুয়াল এর সম্পর্ক নেই। এবং সেই ডিসেবিলিটি কে আমাদের উত্তরণ করার জন্য আমাদের অনেক বেশি অ্যাওয়ারনেস সাধারণ মানুষের মধ্যে সেই জ্ঞানটা সেই ছড়িয়ে দেওয়াটা অত্যন্ত বেশি জরুরি। চতুর্থ যে ডিসেবিলিটি সেটা অবশ্য অনেকেই জানেন, অর্থোপেডিক হ্যান্ডিক্যাপস, যাদের কোনো কারণে পা হাত অ্যাম্পিউটেড হয়েছে বা হাতের আঙুলগুলো নেই, এই ধরনের যারা মানুষ তাদের আমরা অনেক বেশি দেখি এবং তারা বিভিন্ন রকম প্রযুক্তির সাহায্যে হুইল চেয়ার এবং অন্যান্য ব্যাপারে আজকে জনজীবনে আছেন, তাই হয়তো তাদের সম্বন্ধে আমরা অতটা অসচেতন নই। এছাড়া হচ্ছে প্যারাপ্লেজিক্স এর মধ্যে মানে বাইপ্লেজিক্স হয়, কোয়াড্রাপ্লেজিক্স হয়, যাদের হাত পা দুটো হাত দুটো পা কোনোটাই কাজ করে না। এটা এক ধরনের। আরেকটা ধরন হচ্ছে যে কোনো দুটো কাজ করে না বা হাত দুটো কাজ করে না। এরপরে যেটা বলছি সেটা কিন্তু আমরা অনেকেই সচেতন নই, যেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। বহু মানুষ আছেন যারা কালার ব্লাইন্ড, যারা লাল আর সবুজের বা লাল আর গোলাপি, লাল আর কমলা কে ঠিক ডিফারেন্সিয়েট করতে পারেন না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আজকের দিনে। তার কারণ এই আজকে আমরা যখন ওয়েবের থ্রু দিয়ে বা ওয়েব পেজের থ্রু দিয়ে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন তথ্য লোকের কাছে নিয়ে যাই, তখন এই ওয়েব পেজগুলোয় কিন্তু আমরা রঙের ব্যবহার প্রচণ্ড করি। কোনো ফন্ট আমরা অরেঞ্জে দিলাম, কোনো ফন্ট লালে দিলাম, সেগুলোর হয়তো বিশেষ সিম্যান্টিক্স আছে, যে লালটার একটা অর্থ ক্যারি করছে, কমলাটা আরেকটা অর্থ ক্যারি করছে, নীলটা আরেকটা অর্থ ক্যারি করছে। যে রং প্রতিবন্ধী সে কিন্তু এটা বুঝতে পারছে না। কাজে তাদের ব্যাপারে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকের দিনে মানুষ বেশি দিন বাঁচছে, ফলে ক্রমাগত এই বয়স্ক মানুষদের কথাটা আমাদের চিন্তা করতে হবে। কগনিটিভ ডিসেবিলিটি মানে কগনিটিভ ডিসেবিলিটি দুটো দিক আছে। একটা হচ্ছে অনেকেরই একটু বুঝতে সময় লাগে। ডিসলেক্সিয়া যেমন একটা, তাদের পড়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে, তারা সহজে পড়তে পারে না। এটা একটা কগনিটিভ ডিসেবিলিটি, যেটা অনেক গবেষণা চলছে, জেনেটিক দিকও আছে কিছু, কিন্তু এগুলো থেকে উত্তরণও হচ্ছে। অনেকে একটু স্লো লার্নার বা অনেক সময় লার্নিং ডিসেবিলিটি বলে, তারা ঠিক মানে যা পড়ানো হচ্ছে একটু বুঝতে, নরমাল যে পেসে আমরা পড়াই সেই পেসে তারা পড়ে বুঝে উঠতে পারছে না। ফলে তারা ক্লাসে পিছিয়ে পড়ছে, ক্লাসের থেকে ড্রপ আউট হচ্ছে। এই ধরনের একটা অবস্থা হয়। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আজকের দিনে যখন আমাদের অধিকাংশ জিনিসপত্র আজকাল ফোনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে চলছে, তার প্রত্যেকটার একটা ইউজার ইন্টারফেস আছে। যে ইউজার ইন্টারফেসটার মধ্যে কিন্তু আমাদের একটা বিশেষ কগনিটিভ পরিশ্রম করতে হয়। যে কোথায়, এই যে একটু আগে আমি খুঁজছিলাম বা আপনারা বললেন যে কোথা থেকে আমি এটাকে শেয়ার করতে পারবো। অনেকগুলো ইনফরমেশনের মধ্যে আমার যদি না জানা থাকে, আমায় খুঁজে, খুঁজে যেতে হয়। এবং অনেকগুলো ছোট, ছোট আইকন থাকে। অনেকটা স্ট্রিমিয়ার, এই আমরা যেটা StreamYard এ করছি, তার একদম অ্যাড্রেস লিঙ্কটায়, বারটায় কিছু, কিছু রয়েছে। যেগুলোর অর্থ ওইখানে ঠিক মাউস নিয়ে গেলে তারপরে দেখা যায় খুব ছোট, ছোট ফন্টে। এটা বয়স্ক লোকেদের পক্ষে সম্ভব নয়। কাজে বয়স্ক লোকেরা আজকে এই, এই ধরনের ইউজার ইন্টারফেস ব্যবহার করতে পারবেন না। কাজে তারাও কিন্তু একদিক দিয়ে ডিসেবলড, এবং দে আর বিং মেড ডিসেবলড বাই টেকনোলজি। এতক্ষণ আমরা আজকে আলোচনা হচ্ছে টেকনোলজি কি করে আমাদের এনেবল করতে পারে। কিন্তু যদি টেকনোলজি ডেভেলপমেন্টের সময় এই কথাটা আমরা না ভাবি, তাহলে কিন্তু আমরা টেকনোলজি মাধ্যমে লোককে আরো ডিসেবলড করে দেব। এটাও মনে রাখার দরকার রয়েছে। এইবারে আমি আসছি মানে যেটা আজকাল বলা হয় ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন। তার অর্থ আমি যেটা বললাম শেষে, যে পিপল উইথ ডিসেবিলিটিস অ্যান্ড দোজ উইদাউট ডিসেবিলিটিস শুড বি এবল টু অ্যাক্সেস ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট গুলো এমনভাবে থাকবে যাতে ডিসেবল লোকেরাও সেটা ব্যবহার করতে পারবে। যে আমি দেখাবো কয়েকটা জিনিস, যেমন অর্থোপেডিক্যালি যে হ্যান্ডিক্যাপ, সেও কিন্তু মাউস নাড়তে তাকে সুযোগ দিতে হবে। যে নিউরোমোটর ডিসঅর্ডার, তাকেও কিন্তু এই আইকন গুলো অ্যাক্সেস করার সুযোগ দিতে হবে। আবার যারা কগনিটিভলি ডিসেবল, তাদের ক্ষেত্রেও মানে কগনিটিভলি একটু উইক হয়ে পড়েছে, যে আমরা সবাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উইক হয়ে পড়ছি। আমার ছাত্ররা যত তাড়াতাড়ি একটা জিনিস, একটা টেকনোলজি বা অ্যাপ পিক আপ করে, আমি তাড়াতাড়ি পারি না। কিন্তু এটাকেও মানে ডিজিটাল কন্টেন্টকে এমনভাবে তৈরি করতে হবে, তার মানে আজকের দিনে টেকনোলজি হলেই হলো না, টেকনোলজিটা এমনভাবে হবে, কন্টেন্ট হলেই হলো না, কন্টেন্টটা এমনভাবে হবে যাতে প্রতিবন্ধী থাক বা নাই থাক, তারা ব্যবহার করতে পারবে। তো এটা কি খুব দয়ার ব্যাপার হলো? না, এটা শুধুমাত্র মরাল সেন্স ক্যারি করছে না, এটা বিজনেস সেন্স এবং লিগ্যাল সেন্সও ক্যারি করছে। লিগ্যাল সেন্স বিকজ আমরা জানি যে আইন অনুযায়ী আমরা অ্যাক্সেসিবিলিটি দিতে বাধ্য। প্রতিবন্ধী মানুষের সংখ্যায় কম, তাই তাদের আন্দোলনের জোরটাও কম তুলনামূলকভাবে, তাদের ভোটের সংখ্যা কম। ফলত অনেক সময় এই আইন থাকা সত্ত্বেও সেই অধিকার থেকে তারা বঞ্চিত হন। এছাড়া কিন্তু বিজনেস সেন্সটা একটা বড় ব্যাপার। যে আমি যদি আজকে একটা সফটওয়্যার বা একটা ওয়েব কন্টেন্ট বা একটা ইলেকট্রনিক টেক্সট বই এমনভাবে তৈরি করি
যেটা ডিসেবলড এবং যারা ডিসেবলড নন দুজনেই পড়তে পারবেন, তাহলে অবশ্যই আমার মার্কেটটা অনেক বড় হয়ে যাবে, অনেক বেশি বিজনেস আমি পাবো। এবং আরেকটা কথা মনে রাখা দরকার, যে প্রযুক্তি ডিসেবলদের ক্ষেত্রে কাজ করবে সে প্রযুক্তি কিন্তু সকলের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু উল্টোটা সত্যি নয়। কাজেই আমি বলবো যে ডিসেবলদের জন্য, প্রতিবন্ধীদের জন্য কথাটা ভেবে যদি আমরা প্রযুক্তি এমনভাবে বানানো হয় যেটা অ্যাক্সেসেবল, সেটা কিন্তু ইউনিভার্সালও বটে। আজকের দিনে ইউনিভার্সাল টেকনোলজি, ইউনিভার্সাল ডিজাইন নিয়ে ওই জন্য কথা হচ্ছে। এমন একটা ডিজাইন যেটা সকলের ক্ষেত্রে অধিগম্য, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। এবার আসছে কিছু সংখ্যা তত্ত্বের ব্যাপারে। 2011 আমার তারপরের ডেটাটা আমার কাছে নেই। ভারতবর্ষে এই সেন্সাস ডেটায় আমরা দেখেছিলাম প্রায় 26 লক্ষ মানুষ, 26 লক্ষ না, প্রায় 2.6 ক্রোর্স, 2.5 কোটি মানুষ ডিসেবল। তার মধ্যে 1.8 ক্রোর হচ্ছেন গ্রামাঞ্চলে থাকা, আর অ্যাবাউট 80 লক্ষ হচ্ছেন, 81 লক্ষ শহরাঞ্চলে থাকা। তার মধ্যে মেল ফিমেলেরও ভাগ রয়েছে, মোটামুটি সমান সমান 10:8 এরকম রেশিওতে আসছে। এবং ক্রমশ আমরা দেখেছি পার্সেন্টেজ কিন্তু বেড়ে গেছে। আমরা নিচেরটায় যেটা দেখাচ্ছি, টোটালটা মানে পার্সেন্টেজ বেড়েছে 22.4%, গ্রামাঞ্চলে 13.7%, কিন্তু শহরাঞ্চলে 48.2%। এটা কেন বেড়েছে সেটা একটা অন্য আলোচ্য বিষয়, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের 2.5 কোটি মানুষ আজকে প্রতিবন্ধকতার শিকার। এর একটা ভাগ বাটোয়ারাও আছে। সবচেয়ে বেশি কিন্তু শ্রবণ প্রতিবন্ধী। আমার ধারণা সেটা ক্রমশ বাড়বে। আজকের দিনে আমাদের নয়েজ পলিউশন যত বাড়ছে, তারপরেই 18.9%, তারপরেই আসছে দৃষ্টি প্রতিবন্ধী 18.8%, প্রায় একই। তার সবচেয়ে বেশি কিন্তু না, আমি ভুল বললাম, সবচেয়ে বেশি হচ্ছে মুভমেন্টে যারা অর্থোপেডিক্যালি বা অ্যাম্বুলেটরি মুভমেন্টে যারা পারেন না, তাদের হচ্ছে 20.3%। স্পিচ ইম্পেয়ার্ড হচ্ছেন 7.5%, মেন্টাল রিটার্ডেশন এবং মেন্টাল ইলনেস যথাক্রমে 5.6 এবং 2.7, মাল্টিপল ডিসেবিলিটি আছে প্রায় 8%। এইভাবে আমাদের, তার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হিয়ারিং, ভিজুয়াল, অন্যান্য সবগুলো তো আছেই, মুভমেন্ট, তার মধ্যে সেরিব্রাল পলসিও আসছে, এবং স্পিচ। তো এইগুলো নিয়ে বিদেশে অনেক কাজ হয়েছে। আমি এবার আমাদের ভারতবর্ষের কিছু কাজের কথা বলবো। আমি প্রথমে আমাদের ল্যাবরেটরি গুলোতে যেগুলো কাজ হয়েছে, আমি যেখানে যেখানে কাজে গাইড করেছি সেগুলোকে বলি। প্রথমে আমি শুরু করি যেটা প্রফেসর দত্ত বললেন শুরুতে, স্পর্শ সফটওয়্যারটার কথা। এই স্পর্শ সফটওয়্যারটা অনেকগুলো নামে, অনেক ইভলিউশনের মাধ্যমে তৈরি হয়েছে। প্রথমে এটা ভারতী ব্রেল বলে আমরা নিয়ে এসেছিলাম বাজারে, তারপরে আমরা এটা অনেক মডিফাই করে এটা স্পর্শ বলে করেছি। এটা কি করে, প্রথমত এর প্রয়োজনীয়তাটা বোঝা যায়। আমি দেখলাম সোমেনবাবু হয়তো নিজেই ব্রেল থেকে পড়ছিলেন। এই ব্রেল বইগুলো যখন ছাপা হয় বা ব্রেল লেখা যখন ছাপা হয়, তখন হাতে স্টেনসিল মতো একটা থাকে, তার মধ্যে একটা ছোট্ট পেন দিয়ে ফুটিয়ে ফুটিয়ে
ব্রেল কাগজে সেগুলো লেখা হতো। এটা অত্যন্ত ধীর গতি সম্পন্ন একটা প্রক্রিয়া। এর ফলে এই ব্রেল বই ছাপা অত্যন্ত দুরূহ এবং সময় সাপেক্ষ এবং অর্থ সাপেক্ষ ব্যাপার ছিল। বিদেশে সফটওয়্যার তৈরি হয়েছে উইনব্রেল এবং ডাক্সবেরি, যেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনও ব্যবহার করে। সেগুলো ইংরেজি বা ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজ থেকে ডাইরেক্টলি ব্রেলে কনভার্ট করতে পারে। এখন বোধহয় ওরা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেও এক্সটেন্ড করেছে, কিন্তু আমি যে সময়ের কথা বলছি 96, 97, 2000 সাল, তখন অবধি সেটা ছিল না। আমরা সেই সময় স্পর্শ সফটওয়্যারটা নিয়ে আসি। এই স্পর্শ সফটওয়্যার কি করে, যে কোনো ইউনিকোড সম্মত ডিজিটাল টেক্সট ফাইলকে অটোমেটিক্যালি মুহূর্তের মধ্যে ব্রেইলে কনভার্ট করে ফেলতে পারে, এবং এটা ভারতবর্ষের সমস্ত ভাষায় কাজ করে। শুধু তাই নয়, ভুটানের ভাষা জঙ্গা, ভুটানের সরকার আমাদের বলেছিলেন ভুটানের ভাষা জঙ্গাতেও কাজ করে। বাংলা, ইংরেজি, বাংলা, হিন্দি এবং ইংরেজি তো বটে। তাহলে এর ফলে কি হয়, যে আমাদের ব্রেইল টেক্সট বই তৈরি করতে খাটনি অনেক কমে গেল। আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে ব্রেলবদ্ধ করতে পারলাম, এবং এই যে ব্রেল ফাইলটা তৈরি হলো, সেটা যে কোনো ইন্টারন্যাশনাল ব্রেল প্রিন্টার, যেমন ইন্ডেক্স প্রিন্টার, ব্রেইলো, বেসিক, এর যে কোনোটার মাধ্যমেই কিন্তু এটা প্রিন্ট করা যাবে। সেই ধরনেরই আমরা হার্ডওয়্যার ইন্টারফেসটাও করেছি, যাতে এটা যে কোনোটা দিয়েই প্রিন্ট আউট নেওয়া যায়। আমরা এখানে দেখাচ্ছি ছবিতে একটা ব্রেল পাতা, আর এখানে একটা প্রিন্টার দেখছেন, এটা পুরনো প্রিন্টার। সেই প্রিন্টারটা ওয়েবেল মিডিয়াট্রনিক্স বানিয়েছিল, এখন পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু খুবই স্লো। কাজেই আমরা যে খুবই স্লো এবং কস্টলি হয়তো ইন্ডেক্সের মতো অতটা নয়, কিন্তু ইন্ডেক্স ব্রেলারের যে স্পিড, সেটা দিয়ে অনেক তাড়াতাড়ি আমরা বই ছাপতে পারি। এখন এই স্পর্শ সফটওয়্যারটা আমরা বহু জায়গায় পরীক্ষামূলকভাবে বসিয়েছি। এখন সম্প্রতি আবার ভয়েস অফ ওয়ার্ল্ডে আরেকবার বসাবো আমরা শিগগিরই। এছাড়া এটা এসএনএলটিআর এর সঙ্গে আইআইটি খড়গপুর এবং আমার একটা এমওইউর মাধ্যমে, সে এমওইউ চলছিল, তার মাধ্যমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত টেক্সট বইকে ব্রেলে কনভার্ট করা হচ্ছে, এবং এই সফটওয়্যারের মাধ্যমেই সেটা ব্রেলে কনভার্ট করা হচ্ছে। শুধু স্পর্শ নয়, স্পর্শের সঙ্গে আরেকটু বলি, ট্যাক্টোগ্রাফ, এই যে জিনিসটা, যেটা এটা মূলত আইআইটি দিল্লির উদ্ভাবনা। এখানে যেটা দেখা যাচ্ছে, যে ব্রেলের মতোই একটা পাতলা থার্মোফোম কাগজের ওপর যে কোনো ছবি, যেমন এখানে বিভিন্ন ধরনের স্ট্রেট লাইন অ্যান্ড অ্যারো দেখানো হয়েছে, সেইগুলোকে, এই ছবিগুলোকে কাগজের ওপর এমবস করা যায়। এটার জন্য যে কোনো ছবি একটা কোরেল ড্র বা এগুলোতে এঁকে নিতে হয়। এঁকে নিয়ে সেইটাকে একটা মেশিনের মাধ্যমে ছাঁচ করে সেটাই কাগজের উপর ছাপা হয়, এবং এই কাগজে যেটা এখানে দেখা যাচ্ছে, এই ছবি এবং তার পাশে স্পর্শ দিয়ে তৈরি করা ব্রেল অক্ষরগুলোও পাওয়া যাচ্ছে, ব্রেলের অক্ষরগুলোও পাওয়া যাচ্ছে। কাজেই যেমন আমরা ছবি হয়, ছবির পাশে লেবেল থাকে, সেইভাবে ছবিও ব্রেলের মধ্যে ছাপা যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে আজকে ভূগোল, জ্যামিতি, অন্যান্য বিজ্ঞানের বিভিন্ন ছবি, এইগুলো সবই আমরা কিন্তু এই দৃষ্টিহীনদের কাছে পৌঁছে দিতে পারছি। এবার এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, আমরা সম্প্রতি একটা ফাউন্ডেশন তৈরি করেছি,
ইনক্লুসিভ ফিউচার ফাউন্ডেশন, একটা সেকশন 8 কোম্পানি, নন প্রফিট কোম্পানি। তার থেকে আমরা ঠিক করেছি যে এই যে প্রযুক্তিগুলো, সেগুলো যারা চাইবেন তাদের কাছে আমরা এটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা কিছু কর্পোরেট সিএসআর যেটাকে বলে, হুম? হ্যাঁ, সেই সাহায্যের স্পন্সরশিপের চেষ্টা করছি। সেটা পেলে আমরা এটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু আপনাদের যে প্রয়োজন সেগুলোকেও আমাদের কাছে জানাতে হবে। তাহলে সেই মতো আমরা পরিকল্পনা করতে পারব। এবারে আমি যেটা নিয়ে কথা বলছি, আমি জানি না এখানে রবীন্দ্রভারতীর কেউ আছেন কি? আজকে জানি না শ্রোতাদের মধ্যে। এটা নিয়ে কথা ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করা। এটা হচ্ছে একটা কিবোর্ড, বাংলা কিবোর্ড, যেমন কিবোর্ড হয়। এই কিবোর্ডের মাধ্যমে যদি কেউ বাংলায় লেখেন, যেমন আমি দেখতে পাচ্ছিলাম যে আপনারা টাইপ করছেন, জজে শুনতে পাচ্ছেন আ টেক্সট টু স্পিচ সফটওয়্যারের মাধ্যমে। এইখানে আপনারা জানেন নিশ্চয়ই, সবাই তো এর মধ্যে আপনারা ভুক্তভোগী, যে দৃষ্টিহীন ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয়, তখন তাদের রাইটার প্রয়োজন হয়। এবং সেই রাইটারের প্রয়োজন যাতে না হয়, সেই জন্য এই স্পিচ এনেবলড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কিবোর্ড তৈরি করা হয়েছে। যেটাতে যদি আমরা টাইপ করি, সেই টাইপ করলে আমি এই যেমন হেডফোনের মাধ্যমে আমি শুনতে পাবো যে আমি কি লিখছি। কাজেই আমি কম্পিউটারে প্রশ্নের উত্তর লিখলাম। লিখতে আমি এডিটও করতে পারি। এডিট করে আমার উত্তর যখন তৈরি হলো, আমি সেই উত্তরটা সাবমিট করতে পারি। উত্তরটা কাউকে এক্সামিনারকে বলতে পারি প্রিন্ট আউট নিয়ে জমা নিয়ে নিন। আমাদের রাইটারের প্রয়োজনটা থাকছে না। এবং একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে স্পর্শের মাধ্যমে কিন্তু আমরা আ অঙ্ক, ম্যাথমেটিক্যাল সিম্বলও ব্রেইলে কনভার্ট করতে পারি। নেমেথ ব্রেইল বলে একটা পদ্ধতি আছে, যার মাধ্যমে ব্রেইলে ম্যাথমেটিক্যাল সিম্বল, ম্যাথমেটিক্যাল সাইন্স, এগুলো সবকিছুকেই দেখানো যায়। তো এইটার মাধ্যমে এই যে এখন আমরা স্পিচ এনেবলড আ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কিবোর্ড, এটাকে আমরা আ চাইছি যে স্কুল কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, যেখানে অনেক দৃষ্টিহীন ছেলেরা আছেন, তারা যদি এটা ব্যবহার করেন, আ তাহলে তাদের আর রাইটারের প্রয়োজন থাকবে না। এটা নিয়েও আপনারা চিন্তা করতে পারেন। এবারে আমি আসছি একটু অন্য ধরনের ডিসেবিলিটির ক্ষেত্রে। এইখানে যারা ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে দেখানো হচ্ছে একটি মেয়ে, বাচ্চা মেয়ে হুইল চেয়ারে বসে আছে। সে সেরিব্রাল পলসি আক্রান্ত। তার সামনে একটা বোর্ড দেওয়া আছে। বোর্ডে অনেকগুলো ছবি রয়েছে। তো মেয়েটি একটা কলার দিকে আঙুল দিয়ে একটা কিছু আওয়াজ করছে। ধরা যাচ্ছে অ্যা করে আওয়াজ করছে। তার সামনে এক ভদ্রলোক বসে আছেন মোড়ার ওপর। তিনি তার বাবা হতে পারেন, তিনি তার মাস্টারমশাই হতে পারেন, আত্মীয় হতে পারেন। মেয়েটি ওই কলার দিকে হাত দিয়ে কি বলতে চাইছে? আমি কলা খাবো? না আমি কলা খেতে ভালোবাসি না। আমি আ আমাকে একটা কলা এনে দাও। কি বলছে? এইগুলো বুঝতে গেলে এই ভদ্রলোক যেহেতু বিশেষভাবে আ এই মেয়েটির সঙ্গে পরিচিত, তার হাবভাবের সঙ্গে পরিচিত, তিনিই পারবেন এটা বুঝতে। কিন্তু এই পিকচার বোর্ডের মাধ্যমে কমিউনিকেশন যে খুবই effective, উপকারী, এতদিন ধরে তারা সেভাবেই করেছে। কিন্তু সেইভাবে করে তারা কিন্তু সমস্ত, যেমন আজকে আমরা ইনক্লুসিভ স্কুল এগুলোর কথা বলি, তারা সবার সঙ্গে একসঙ্গে এই জিনিসটা করতে পারবে না। কেননা এই ভদ্রলোকের মতো অন্যরাও বুঝতে পারবেন না যে মেয়েটি কি বলতে চাইছে। কাজেই এর জন্য একটা সমাধান দরকার। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখুন, যে এই যে সেরিব্রাল পলসি অ্যাফেক্টেড বাচ্চারা, তাদের মোটর রেজোলিউশন এত দুর্বল যে তার সামনে যদি আমি একটা কিবোর্ড দিয়ে বলি যে তুমি এটা টেপো, সে কিন্তু সহজে তার হাতটা এর ওপর নিয়ে যেতে পারবে না।
তার হাত হয়তো পাশেরটায় বা তার পাশেরটায়, ওপরেরটায়, নিচেরটায় পড়ে যায়। কাজে কিবোর্ড ব্যবহার তারা করতে পারে না। আবার মাউস যদি বলেন, মাউসকে তারা আমরা সরিয়ে নিয়ে যে একটা আইকনের উপর বসাই, তার জন্য কিন্তু আমাদের আবার সেই নিউরোমোটর রেজলিউশন দরকার হয়, যাতে আমরা ঠিক জায়গাটায় জিনিসটা নিয়ে যেতে পারি। এটাও এরা পারে না। তখন আমরা ভাবলাম যে টেক্সট টু স্পিচ সফটওয়্যারের মাধ্যমে, ওই যে আগের মেয়েটির কথা বললাম, যে কলার উপর আঙুল দিয়ে কিছু একটা শব্দ করছে, বিভিন্ন রকম শব্দ দিয়ে সে বিভিন্ন রকম প্রকাশ করে। আজকে যদি আমরা কোনোভাবে তার মধ্যে একটা আর্টিফিশিয়াল স্পিচের ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো মেয়েটি কথা বলতে পারবে। তো আমি এরপরে আরেকটা স্লাইডেও যাব। এই স্লাইডটায় সবকিছু নেই। আম তো এটার জন্য আমরা একটা সফটওয়্যার বানাই। আমি একটু আ সেই সফটওয়্যারটার আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা সফটওয়্যারের কথা বলছি। সেই সফটওয়্যারটার নাম সংযোগ। ১ মিনিট আমি একটু আরেকটা স্লাইডে যাওয়ার চেষ্টা করছি। যদি দেখা যায় সেটা। আম আমি দেখছি। আমি এটা একটু মিনিমাইজ করে নিচ্ছি, আবার খুলবো। একটা সেটাই আসছে। নয়তো যাই হোক, আমি ছবি ছাড়াই বলার চেষ্টা করছি। যে সফটওয়্যারটা আমরা তৈরি করেছি সেটার নাম সংযোগ। সেটায় কি হয়, একটা স্ক্রিনের ওপর অনেকগুলো ছবি রাখা থাকে এবং সেই ছবিগুলোকে এই বাচ্চারা সিলেক্ট করে। এবং কি ছবি, যেমন আমি বলছি, ধরা যাক সে একটা টিভি ছবি আছে স্ক্রিনে, সেই টিভির ছবিটা সিলেক্ট করলো, ক্লিক করলো। তখন সিস্টেমটা তাকে প্রশ্ন করছে টিভি নিয়ে কি কি করা যায়, টিভি নিয়ে কি করবে সে তখন, বা তারও আগে এটা ভার্ব দিয়ে শুরু হয়। প্রথমে সে কি করতে চায় সেটা বললো। তার মানে প্রথমে সে একটা আইকন আছে, একটা ছবি আছে যেখানে দেখা বোঝানো হচ্ছে, সেইটাকে ক্লিক করলো। তখন তাকে বলা হলো দেখবে কি দেখবে। তখন তাকে একটা ছবির সেট স্ক্রিনে এলো, সে ক্লিক করলো যে আমি টিভি দেখব। তখন একটা বাক্য তৈরি হলো, কে টিভি দেখবে। তখন ও বলল আমি আছে, বাবা আছে, মা আছে, নানা রকম ছবি আছে। সে আমিটা সিলেক্ট করলো। তার মানে সে বলতে চাইছে আমি টিভি দেখব। এবারে যখন সে আমি টিভি দেখব কথাটা বলছে, আমি টিভি সেন্টেন্সটা তৈরি হয়ে গেল। এই সেন্টেন্সটাকে কিন্তু মডিফাই করা যায়। আমি টিভি দেখছি, আমি টিভি দেখব, আমি টিভি দেখেছি, আমি টিভি দেখিনি, আমি কি টিভি দেখব? এত রকম ভাবে এটাকে মডিফাই করা যাবে বিভিন্ন বিভিন্ন অপশন ক্লিক করে। কি করে অপশনগুলো আসবে সেটা আমি পরে বলছি। এবার যখন তার মনোমত বাক্যটা তৈরি হয়ে গেল, তখন সে একটা আইকন আছে যেটা টেক্সট টু স্পিচ, যে টেক্সট টু স্পিচটা আমরা বানিয়েছি, তার নাম হচ্ছে শ্রুতি, যেটার মাধ্যমে সেটা এই বাক্যটা উচ্চারণ করবে। এর ফলে কি হচ্ছে, যে ছেলেটি, যে বাচ্চাটি কথা বলতে পারছিল না, পিকচার বোর্ডে আঙুল দিয়ে কথা বলছিল, সেইটার জায়গায় সে কিন্তু কমিউনিকেট করতে পারছে। এবারে একটা খুব ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি। এবার একটা প্রশ্ন আসছে যে একটু আগে তো আপনি বললেন যে তাদের মোটর
ইয়ে নেই, রেজলিউশন নেই, তাহলে তারা এই যে ছবিগুলো সিলেক্ট করছে কি করে, এটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ। তার জন্য আমি এই ছবিটা যারা দেখতে পাচ্ছেন আমি দেখতে অনুরোধ করছি। দু ধরনের সুইচ রাখা আছে, যে সুইচগুলোর ওপর ওরা হাত দিয়ে থাবড়াতে পারে, এর কোনো মোটো রেজলিউশন লাগছে না, দূরে কাছে দূরে যাই হোক সে থাবড়াতে পারে। এরকম দুটো সুইচ দিয়ে, একটা সুইচ হচ্ছে এক একবার থাবড়ালে এটা একটা একটা করে, এবং আইকন গুলো একটা রেক্ট্যাঙ্গুলার গ্রিডের মতো সাজানো আছে, থাবড়ালে একটার পরে একটাই সরে যাবে। এবং যখন তার মনোমতো আইকনটা সিলেক্টেড হলো, তখন সে অন্য সুইচটা, দুটো সুইচ পাশাপাশি আছে, সেইটাকে থাবড়ালে তখন সেইটার কাজটা হবে। যেমন যদি তখন কখনো সে বলে আমি এটাকে, একটা বাক্য তৈরি হয়েছে, আমি এটা স্পিচে কনভার্ট করব, তার জন্য একটা সিম্বল আছে, সে একটাকে থাবড়ে থাবড়ে সেই সিম্বলটাকে হাইলাইট করালো, তারপরে অন্যটাকে বাঁ হাতেরটাকে থাবড়ে সে সেই কথাটা বলালো। এই ধরনের সুইচ হাতে করা যেতে পারে, প্যাডেল সুইচ করা হয়েছে যেটা পায়ে, যারা হাত কাজ করে না পা কাজ করে তারা পা দিয়ে করতে পারে। এই ধরনের বিভিন্ন রকমের অ্যাক্সেস ডিভাইস তৈরি করা হয়েছে। দৃষ্টিহীনদের কথার ক্ষেত্রে আমি এই স্লাইড সেটে মিস করে গেছি, আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে মাই ম্যাজিক বলে একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে ফর লো ভিশন, যারা দৃষ্টিহীন তাদের জন্য। সেটা ট্যাবলেটেও কাজ করবে বা স্মার্টফোনেও, ক্যামেরা সহ ফোনেও কাজ করবে। সেটা হচ্ছে যে কোনো টেক্সট যখন আপনি পড়তে পারছেন না তার ছোট বলে, আমরা ইলেকট্রনিক্যালি ফন্ট বাড়িয়ে নিতে পারি, কিন্তু ফন্টটা একটা লেভেলে বাড়ানোর পরে সেটা ফেটে 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 যায়, কেননা সেটা অপটিক্যালি করা হয়। আমরা ডিজিটালি সেটাকে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে বড় করে, যেখানে যেটাকে তিনি দেখতে চাইছেন সেইখানটা নিয়ে এলাম এবং বড় করে দেখানো যেতে পারে, যাতে তারা সহজেই পড়তে পারে। আচ্ছা, এইবারে এই অ্যাক্সেস সুইচের পরে আমি আসছি আরেকটা সফটওয়্যারে, যেটার নাম আকাশবাণী। আচ্ছা, আকাশবাণী এখানে নেই, আমাকে একটু সময় দিন, আমি এটাকে একটু বন্ধ করে আমি আরেকটা প্রেজেন্টেশন খুলছি। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এইটাকে শেয়ার করতে হবে, এটাকে শেয়ার করবো কি করে? স্যার স্ক্রিনে এমনি দেখা যাচ্ছে আপনার স্ক্রিন যেটুকু শেয়ার করছেন আপনি। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ এই পাওয়ার পয়েন্টে দেখা যাচ্ছে, এখন একটা পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে, এক মিনিট। ছবি অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা, আমি একটাকে ক্লিক করছি, এটা দেখা যাচ্ছে আকাশবাণী। হ্যাঁ হ্যাঁ খুলেছে। বাহ, ঠিক আছে। তো স্যার এটা এই ফুল স্ক্রিন করে নিন তাহলে। স্ক্রিন করে দিচ্ছি, এবার দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ,
এইটা হচ্ছে আকাশবাণী, এটা একটা ট্যাবলেটের মধ্যে দেখানো হচ্ছে। এতে প্রথমে বাঁ দিকেরটায় আকাশবাণী এমনি দেখানো হচ্ছে, আর ডান দিকে দেখানো হচ্ছে আকাশবাণী উইথ সুইচ। এখন এখানে অনেকগুলো আইকন আছে, এই প্রত্যেকটা আইকনের সঙ্গে কিছু মেসেজ বা কিছু রাখা আছে। ধরা যাক একটা বাচ্চা, সে কথা বলতে পারে না, একটা স্কুলে গেছে, সেখানে অন্য বন্ধুরা একটা ছড়া কবিতা এসব বলছে, তারও বলতে ইচ্ছে করে, কিন্তু সে বেচারা লেফট আউট হয়ে যাচ্ছে। সেখানে এই তার একটা অনেকগুলো ছড়া, প্রত্যেকটা ছড়ার জন্য আলাদা আলাদা ছবি করে ছড়াগুলোকে যদি তার এই ট্যাবের মধ্যে রাখা যেত, যাতে ওই ছড়ার ছবিটাকেও ছুঁলেই সেই ছড়াটা আবৃত্তি হবে, তাহলে সে খুব মজা পায়, আমি দেখেছি। হুম? এবং সেইটা রেকর্ডিংটা তার মার গলায় হতে পারে, তার বাবার গলায় হতে পারে, ভাই বোনের গলায় হতে পারে, যাতে সে একটা মানে মানে আত্মীয়তা বোধ করে। তো এটার মাধ্যমে প্রত্যেকটা আইকনের সঙ্গে, এবং যত ইচ্ছে আইকন রাখা যেতে পারে। আইকনের মাধ্যমে এই যে তলায় অ্যারো দেখানো হচ্ছে, একটার পর একটা পেজ আসবে বিভিন্ন আইকনের। প্রত্যেকটা আইকনের একটা মানে আছে। সেইটা যেমন ধরা যাক সে এইটা নিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে একটা আলুর ছবি আছে। সে আলুর ছবিটা টিপলো এবং সেটা বলল, "আমাকে ১ কিলো আলু দাও।" তাহলে সে দোকানদারের সঙ্গে কমিউনিকেট করে ফেলছে। এইভাবে তারা কিন্তু কমিউনিকেট করতে পারবে এই আকাশবাণীর মাধ্যমে। এই আকাশবাণীর নামটার কারণ হচ্ছে, তখন এই ট্যাবলেটগুলো ভারত সরকার খুব কম দামে দেবে বলেছিল। আকাশ বলে একটা প্রজেক্ট নিয়েছিলেন। কিন্তু তারপরে সেটা আর চলেনি। কিন্তু নামটা তার থেকেই আমরা রেখে দিয়েছি। আকাশবাণী নামটা এমনিই খুব ভালো। কিন্তু এটা এই স্পর্শ থেকে বাণীতে কনভার্টেড করছে, রেকর্ডেড। এটা কিন্তু আগেরটার মতো অটোমেটিক্যালি জেনারেটেড নয়, এটা রেকর্ডেড ভয়েস বলা হচ্ছে। আচ্ছা, এইবারে এই আইকন গুলো যারা টাচ করতে পারবে না, তাদের ক্ষেত্রে একটা অসুবিধা আছে। যারা টাচ করতে পারবে না, তারা কিভাবে মানে কোন আইকনটা সিলেক্ট করবে? আবার এই ডান দিকে দেখুন, এই যে সুইচ গুলো দেখিয়েছি, এই সুইচ ডান দিকে সুইচটা ঠিক থাবড়ে সে আইকন গুলোকে ট্রাভার্স করতে পারবে, করে যে আইকনটা, এমনকি পরের পাতা আগের পাতায় যাওয়া, সেটাও করতে পারবে। যে আইকনটা তার পছন্দের, সেই আইকনটা যখন হাইলাইটেড হলো, যেমন এখন এই যে ব্ল্যাকবোর্ড ওলা ক্লাসরুমের আইকনটা হাইলাইটেড হয়ে আছে, তখন সে বাঁদিকেরটাকে থাবড়ালেই সেই কথাটা বলবে। এইটা হচ্ছে আকাশবাণী, এবং এটা অ্যাক্সেস সুইচ দিয়েও চালানো হচ্ছে। এইবারে আসছি আরেকটা, এটাও ট্যাবলেট ভিত্তিক। আমরা সবাই আজকে ফেসবুক, ইমেল, ওয়েব অ্যাক্সেস এসব করি। কিন্তু এই ধরনের প্রতিবন্ধী বাচ্চারা ওয়েব অ্যাক্সেস করতে গেলে তাদের বর্তমান যে ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসের মাধ্যমে করতে পারে না। সেখানে বিভিন্ন লিঙ্কে গিয়ে ক্লিক করার প্রয়োজন হয়, সেইটা তারা করতে পারে। এখানে কি করা হয়েছে দেখুন, একটু দেখাটা একটু মুশকিল আছে, যে একটা পেজে অনেকগুলো লিঙ্ক রয়েছে। কিন্তু আরেকটা যেটা সবজে দেখা যাচ্ছে, যে সেই লিঙ্কগুলোর পাশে একটা করে আ একটা করে সংখ্যা রাখা আছে। যে ধরা যাক ২৬ মানে হচ্ছে এই লিঙ্কটা, ১ম লিঙ্কটা। ২৮ মানে হচ্ছে পরের লিঙ্কটা লেখা রয়েছে। এবার এখানে একটা স্ক্যানেবল কিবোর্ড চলে আসছে। যেই কিবোর্ডটার সংখ্যাগুলো অটোমেটিক্যালি স্ক্যান করে যাচ্ছে। ভার্চুয়াল কিবোর্ড আমরা অনেক সময় ব্যবহার করি। কিন্তু এখানে আমাকে হাত নিয়ে যেতে হচ্ছে না। এটাই টক করে একটার পর একটা সরে যাচ্ছে। কাজেই আমি যখন ২ এলো তখন একবার থাবড়ালাম, ৬ এলো আরেকবার থাবড়ালাম, ২৬ হলো, তারপর রিটার্ন এ যখন গেল একবার থাবড়ালাম। তার মানে আমি এই লিঙ্ক ২৬ নম্বর লিঙ্কটাকে আমি অ্যাক্টিভেট করলাম। তখন সেই পেজটা খুলে যায়। এইভাবে যা কাজকর্ম আমরা করি, সবগুলোকেই এইভাবে একটা করে হাইপার লিঙ্ক গুলো শুধু নয়, পাশের যে কমান্ড গুলো, হোম পেজে যাব, স্ক্রল আপ করব, স্ক্রল ডাউন করব, প্রিভিয়াস লিঙ্কে যাব, নেক্সট লিঙ্কে যাব, সমস্ত কিছুই কিন্তু এইভাবে সাজিয়ে রাখা আছে, যাতে এটা একটা স্ক্যানেবল
সুইচের মাধ্যমে, স্ক্যানেবল ইন্টারফেসের মাধ্যমে এবং সুইচের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। এটা অত্যন্ত উপকারী এই ধরনের যারা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড বা প্যারাপ্লেজিক্স বা সেরিব্রাল পলসি, তাদের পক্ষে এই ধরনের ওয়েব অ্যাক্সেস করার জন্য। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা মডার্ন হুইল চেয়ার, যেটা ভয়েস অপারেটেড হুইল চেয়ার হয়, সেই ধরনের ভয়েস অপারেটেড হুইল চেয়ার। আপনারা অলরেডি জানেন যে জয়স্টিকওয়ালা হুইল চেয়ার হয়, সেই ধরনের এইগুলো, এই হুইল চেয়ারটা আইআইটি ম্যাড্রাসের তৈরি করা, এরকম বিভিন্ন রকম ভাবে কাজগুলোই হচ্ছে। এবার আমি আসছি অনলাইন, আমি পরে প্রশ্নগুলো নেব অনলাইন কন্টেন্টের ব্যাপারে। অনলাইন কন্টেন্টকে অ্যাক্সেসিবল করতে গেলে প্রথমেই দরকার যেটা ক্লোজড ক্যাপশনিং, সেটা আজকাল আমরা ওটিটি বা অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি, সবসময় সেটা আজকাল আসছে যে যা বলা হচ্ছে বা সেটাকে লেখা হচ্ছে, কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে একটা ছবি আছে, সেই ছবিটার ব্যাখ্যা বা ছবিটার সম্বন্ধে ন্যারেশনটা বলা থাকে না। তার জন্য নিয়ম হচ্ছে, এটা কিন্তু একদম নিয়ম, কোনো ওয়েব পেজ ঠিকমতো বানাতে গেলে W3C কনসোর্শিয়ামের নিয়ম অনুযায়ী এটাকে করতে হয় অল্ট ট্যাগ, অল্ট টেক্সট প্রত্যেকটা ইমেজের সঙ্গে রাখতে হয়, যাতে দৃষ্টিহীনদের জন্য সেই টেক্সটটা পড়ে দেবে ছবির তলায়। তাহলে সে ছবির একটা ছেলে দৌড়ে যাচ্ছে, একটা গাড়ি, লাল রঙের গাড়ি যাচ্ছে, এই ধরনের ছবির ডেসক্রিপশন গুলো থাকা একটা নিয়ম। এছাড়া যারা দৃষ্টিহীন তারা জানেন ডেইজি ফরম্যাটে যদি আমরা এই ব্রেলে তো অবশ্যই নেওয়া যাবে, এবং বইগুলো যদি ডেইজি ফরম্যাটে করা হয় তাহলে আমরা টেক্সট টু স্পিচের মাধ্যমে এবং বেটার ন্যাভিগেশনের মাধ্যমে বইপত্রগুলো দৃষ্টিহীনরা পেতে পারেন এবং ডেইজি বুকগুলোকে অ্যাভেলেবল করা। যেটা আমি বলছিলাম, ইউজ অফ কালার্স অ্যান্ড কন্ট্রাস্ট ভীষণ ইম্পর্টেন্ট। যা দৃষ্টিহীন তাদের জন্য কালার যদি প্রপারলি সিলেক্টেড হয়, এবং এক্ষেত্রে অনেক রকম কালারের ব্যাপার আছে, কালারের মানে অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনার মানে যেটাকে আপনি বানালেন তার কালারটাকে টেস্ট করে বলবে যে এটা কালার ব্লাইন্ডদের পক্ষে সুটেবল কিনা। সেইটা এরকম অনেক সফটওয়্যার আছে, সেইগুলো দিয়ে কিন্তু আমরা যখন ওয়েব পেজ বানাই সেগুলোকে পরীক্ষা করে নেওয়া উচিত। মিডিয়া প্লেয়ার যেগুলো থাকে, যেমন VLC বা মাইক্রোসফটের মিডিয়া প্লেয়ার, এই মিডিয়া প্লেয়ারগুলোকেও কিন্তু অ্যাক্সেসিবল করতে হবে। এরকম অনেক কিছু মিলে তৈরি হয়েছে WCAG, ওয়েব কনসোর্শিয়াম অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন 2.0, হয়তো এখন আরেকটা ভার্সনও বেরিয়েছে। এইগুলো সবকিছু মিলে কিন্তু আমাদের এই জিনিসটা অনলাইন কন্টেন্টকে অ্যাক্সেসিবল আমরা করতে পারি। কিন্তু কোথায় আটকাচ্ছে, আমি আসছি, তারপরে প্রশ্নোত্তরে যাব। কোথায় আমাদের অসুবিধাগুলো হচ্ছে? প্রথমত, এটা এখনো রিসার্চ অ্যান্ড এডুকেশন ডিসিপ্লিন হিসেবে স্বীকৃত নয়। আপনারা এখন এই অবধি জানেন যে অনেকেই নার্সিং পড়তে যায়, অনেকেই হোটেল ম্যানেজমেন্ট পড়তে যায়। আপনারা শুনেছেন কেউ অ্যাসিস্টিভ টেকনোলজি পড়তে যাচ্ছে? না। ডিসজয়েন্ট আনপ্ল্যান্ড এফার্টস, সেই ধরনের এফার্ট যে টুকটাক হচ্ছে না তা নয়, কিন্তু কোনো তার মধ্যে কোনো কোহেশন নেই। সরকারের, আমি পশ্চিমবঙ্গ সরকার জানি, কেন্দ্রীয় সরকার জানি, যে ডিপার্টমেন্টগুলো এগুলো নিয়ে হ্যান্ডেল করে সেগুলো হচ্ছে সব দুর্বলতম ডিপার্টমেন্ট। সবচেয়ে কম লোকজন থাকে, সবচেয়ে কম ফান্ডিং দেওয়া হয়, এই ধরনের একটা অবস্থা হয়। ইন্ডাস্ট্রি কেন এগিয়ে আসছে না? ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে আসতেই পারে, এবং আমি মনে করি ওই জন্যই আমরা ফাউন্ডেশনটা তৈরি করেছি, যে ইন্ডাস্ট্রি তো অনেক জায়গায় প্রফিট করছেন, তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে যদি কিছু কাজ এখানে করেন বা আমরা যারা কাজ করব তাদের সাহায্য করেন, তাহলে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারি। আবার উল্টো দিক দিয়ে ইন্ডাস্ট্রিকে সরকার অনেক সময়
যেমন আমি আইআইটিতে থাকলে কিছু রিসার্চ গ্রান্ট পেলাম, কিন্তু ইন্ডাস্ট্রিকে রিসার্চ গ্রান্ট দিতে সরকার চাইবে না এবং কনজিউমারদেরও দেবে না। কনজিউমারদের কাছে সাপোর্ট নেই। কনজিউমাররা অনেকেই দৃষ্টিহীন এবং অনেকেই কিন্তু অর্থনৈতিকভাবে খুব উচ্চবিত্ত নন, এবং যা আমি এরকম দেখেছি যে বাবা মার বাচ্চাটি ধরুন সেরিব্রাল পলসি আক্রান্ত, তাকে তার দৈনন্দিন জীবনযাপনের জন্য বাবা মাকে এত খরচা করতে হয়, তারা আর ইম্পোর্টেড টেকনোলজি সাপোর্ট করতে পারে না। কাজেই আমাদের দেশীয় টেকনোলজি তৈরি করতেই হবে। আরেকটা জিনিস যেটা নেই আমাদের এখানে, সেটা হলো প্রপার ইকোসিস্টেম। যে আজকে আমি একটা জিনিস বানালাম, আমি যখন বানাবো তখনই কিন্তু আমাকে যারা ব্যবহার করবে তাদের সঙ্গে যৌথভাবে বানাতে হবে, নইলে আমি যেটা বানালাম সেটা যে তাদের কাজেই লাগবে সেটার কোনো গ্যারান্টি থাকে না। তাদের থেকে ইনপুট নিয়ে আমি যদি বানাই এবং যেটা বানালাম ল্যাবরেটরিতে টেস্ট করলাম, সেটাকে কমার্শিয়ালি বানানোর জন্য আমার একটা হাত দরকার হবে। সেই হাতটা মানে ইকোসিস্টেম, যেটা সম্পূর্ণ ইকোসিস্টেম আমাদের থাকে না। তাই জন্য আমার একটা মনে হয় একটা পসিবল মডেল হচ্ছে, যদি এনজিওদের সরকার কিছুটা সাহায্য দেন, ইউজারদেরও দিলেন, এবং এই অল্টারনেটিভ টেকনোলজি যে R&D সেন্টারগুলো, তারা একযোগে ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির সঙ্গে কাজ করলো এবং ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করলো, ইন্ডাস্ট্রি ও এনজিওকে সাহায্য করলো। এই কমপ্লিট ইকোসিস্টেমটা যদি তৈরি হয়, তাহলেই কিন্তু একমাত্র আমরা এই যে আজকে বাধাটা সেটাকে অতিক্রম করে যেতে পারব। আমি এখানে শেষ করছি। আমি এবার যে কোনো মানে আজকের দিনে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই সমস্ত এফার্টের কনভার্জেন্স এবং একটা কনসোর্শিয়াম দরকার, যেখানে ডিউ ক্রেডিট দেওয়া হবে এনজিওদের, টেকনোলজি ইনস্টিটিউটদের, ইন্ডাস্ট্রিকে, ইনক্লুডিং প্রাইভেট ইন্ডাস্ট্রি, এবং গভর্নমেন্ট সাপোর্ট টু দ্য কনসোর্শিয়াম। এগুলো সব হলে পরে আমার মনে হয় আমরা আরো ভালো এগোতে পারব। আমি এখানে শেষ করছি। কোনো প্রশ্ন বা আলোচনা এবার আমি যাই, সেটাই ভালো। ধন্যবাদ স্যারকে। আমি এতক্ষণ আমার মনে হয় যারা শুনছিলেন তারা অত্যন্ত সমৃদ্ধ হয়েছেন, আমরা সবাই সমৃদ্ধ হয়েছি। আমি এই শেষের যে আলোচনা যেখানে শেষ করলেন স্যার, এইখান থেকেই একটা প্রশ্ন, এটা আমারই প্রশ্ন মূলত, এখান থেকেই শুরু করি যে যে সময় স্যার আপনি কাজ শুরু করেছিলেন, মানে আজ থেকে 30 বছর আগে, এবং আজকে এই 30 বছর পরে, এই সময়ের মধ্যে এই যে টেকনোলজি একটা তৈরি হচ্ছে এবং তারপরে তাকে বাজারজাত করা, মানে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া, এই যে মানে কমার্শিয়ালি সেটাকে নিয়ে আসা, এই দুইয়ের মধ্যে তখন তো কিছুই ছিল না, কিন্তু এখন কিরকম, যেটা আপনি বলছিলেন নেই, কিন্তু এখন মানে ট্র্যাজেক্টরিটা কোন দিকে এখন, মানে এই প্রক্রিয়াটা আসছে, আমরা অনেক কিছুই শুনি, গবেষণা হচ্ছে, কিন্তু আমরা সেই জিনিসটা পরে আর পাই না খুঁজে। এরকম বহু উদাহরণ আছে, আমি আর আলাদা করে উদাহরণের দিকে যাচ্ছি না, কিন্তু আপনি এইটা একটু বলুন। আর এর সঙ্গে আরেকটা কথা, যে আপনি আপনাদের তৈরি যে প্রযুক্তিগুলো, এইগুলো যদি কেউ অ্যাকোয়ার করতে চান, কেউ যদি নিতে চান, তাহলে তারা কিভাবে পেতে পারেন, এইটা একটু যদি বলেন। প্রথমটার ক্ষেত্রে আমি বলবো না যে বিরাট কিছু উন্নতি হয়েছে, সরকার হয়তো অনেক সচেতন হয়েছে। আগে সরকারও, যখন আমি শুরু করেছিলাম তখন মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি থেকেই একজন দুজন ভদ্রলোক এ ব্যাপারে অ্যাওয়্যার ছিলেন, একজন দুজন অফিসারের বাড়িতে প্রতিবন্ধী ছেলেমেয়ে ছিল, তাদের সেন্সিটিভিটি ছিল, তাদের জন্যই এটা শুরু হয়েছিল, মানে আমরা কিছু গ্রান্ট ট্রান্ট পেয়েছিলাম। তারপরে কিন্তু এটা আছে, মানে অনেকটা ওই বললাম না, পুণ্য কাজ করি আমরা, একটা বেশ পুণ্য করতে গেলে বিক্রিকে পয়সা দেয়, পুণ্য হয়, এরকম ধরনের একটা জায়গা থেকে কিছু টাকা আমরা হয়তো এর জন্য বরাদ্দ করি। কিন্তু আজকে বলুন, আজকে ঠিক আছে, আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে আজকে সমস্ত ইনস্টিটিউশনগুলো নিয়ম করার জন্যই অ্যাক্সেসিবিলিটি করা হয়েছে, মানে র্যাম্প করাটা বাধ্যতামূলক। কিন্তু একটা কথা বলুন তো, যত বাড়ি তৈরি হচ্ছে তার সবগুলোতে কি র্যাম্প তৈরি হচ্ছে? এটা কি কোন জায়গা থেকে অডিট করা হয়? হয়।
কিন্তু তবু যারা যারা সচেতন সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, তারা এটা করে। এই ক্ষেত্রে এটা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে গবেষণার ক্ষেত্রে আমার সেই সময় আমি একলা পথিক ছিলাম প্রায়। আমার আগে কিছু পূর্বসূরি ছিলেন, তারা কিছুদিন পরেই ছেড়ে দিয়েছিলেন, অন্যদিকে কাজে চলে গেছিলেন। মাদ্রাজ আইটিতে একজন কৃষ্ণ কুমার বলে ভদ্রলোক ছিলেন, খড়গপুরে একজন অমলেন্দু ঘোষ ছিলেন, উনি কিছুদিন কাজ করে কিন্তু বেশি দিন করেননি। এখন কিন্তু বহু জায়গায় এইটা নিয়ে গবেষণা হয়, কনফারেন্স হয়, অ্যাক্সেস বলে একটা জার্নাল তৈরি হয়, এবং কিছু এনজিওদের আমরা অন্তত এটা করতে পেরেছি, অনেক বেশি সচেতন করতে পেরেছি। যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি, যাদের সঙ্গে আমি সংযোগ সফটওয়্যারটা তৈরি করি, তারা কিন্তু অনেক কনফারেন্স করেন, তাদের মধ্যে লোক আছে তারা এই প্রযুক্তিগুলো নিয়ে তাদের ছেলেমেয়েদের দেন, ব্যবহার করেন। তারা এখনো ডেভেলপ করেন না, কারণ তাদের তো ছেলেমেয়েদের থাকা খাওয়া বা দৈনন্দিন চালানোর জন্যই অনেক খরচা হয়। তো এনজিওরা অনেকটা একটু সচেতন বেশি হয়েছে। গবেষকরা বেশ কিছু সংখ্যক, ছাত্ররা এটা সম্বন্ধে অনেকে জানে। ব্লাইন্ড নিয়ে অনেক আমি প্রায় দেখি ছাত্রদের নানা রকম প্রপোজাল, স্যার এটা করলে হয়, ওটা করলে হয়। সেই যে উৎসাহটা সেটা এসছে, বেড়েছে। কিন্তু একদম ল্যাব টু ল্যান্ড, একদম কোনো কোম্পানি এখনো দেখিনি আমি যে তৈরি হয়েছে যে এগুলো নিয়ে ব্যবসা করছে, বা কোনো বড় কোম্পানি একটা উইং খুলেছে যে আমাদের অন্য ব্যবসা আছে, এই উইংটাও আছে, সেরকম আমি দেখি। দু একটা হয়তো সাউথ ইন্ডিয়ার দিকে কিছু আছে, পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের অবস্থাটা খারাপ। অনেকটা বেটার অবস্থা হচ্ছে চেন্নাই, কেরালা, এইসব অঞ্চল। কেরালাতে একটা ইউনিভার্সিটি হয়ে গেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং, সেটা সব রকম প্রতিবন্ধী নিয়েই কাজ করে। কাজেই সেই জায়গা থেকে অবস্থাটা খুব আশাব্যঞ্জক, এখনো আশাব্যঞ্জক হতে পারে, কিন্তু এই মুহূর্তে খুব উজ্জ্বল জায়গায় আমরা আছি এমন বলবো। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা, সেটা হচ্ছে, আমি তো বললাম আমরা একটা ফাউন্ডেশন করেছি, ইনক্লুসিভ ফিউচার ফাউন্ডেশন। এটা করার কারণটাই হচ্ছে যে আমরা এই যে জিনিসগুলো করেছি, এগুলো সবার কাছে পৌঁছে দিতে পারছিলাম না, এবং এইটার মাধ্যমে আমরা একটু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কাছে যাব। কেন আমাদের অন্তত ৩-৪টি ছেলেকে সাপোর্ট করতে হবে, যারা টেকনোলজিটা আমরা যেমন যেমন বলবো মডিফাই করবে, বা লোককে পৌঁছে দেবে, তাকে সাপোর্ট দেবে, টেস্টিং করবে, এইগুলো করবে। তাই তো কিছুটা মাইনে দিতে হবে, এবং একটা দুটো পিসি আমরা না জোগাড় করলাম, যন্ত্রপাতি না জোগাড় করলাম, কিন্তু সেই ছেলেগুলোকে তো মাইনে দিতে হবে, তারা তো কাজ করবে। সেই জন্য আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি দুয়ারে আমরা যাব। সেখানে যদি আমরা কোনো সাহায্য পাই, তাহলে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা এগুলো সবার কাছে পৌঁছে দিতে চাই। এর জন্য আমার কাছে লিখলেও হবে, আমাদের আরো দুজন ফাউন্ডার আছেন, তীর্থঙ্কর দাশগুপ্ত এবং মঞ্জিরা সিনহা, তাদের কাছে লিখলেও হবে। একটা আমাদের কমন ওয়েবসাইট শিগগিরই আমরা তৈরি করে দেব, সেই ওয়েবসাইটে লিখলেও হবে, সেগুলো ব্যবস্থা। আচ্ছা স্যার, এটা তো খুব মানে একটা পজিটিভ নোট আমরা পেলাম। একটা জিনিস একটু বলছি যে অনলাইন বা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবার ক্ষেত্রে যাদের দৃষ্টির সমস্যা রয়েছে, দৃষ্টিহীন মানুষ, তাদের একটা বড় সমস্যা হয় যে ক্যাপচার চ্যালেঞ্জ যেগুলো থাকে, যে কোনো সাধারণ কোনো কাজ, ফুড ডেলিভারি নেওয়া হোক বা যে কোনো সাধারণ কোনো কাজের জন্য এই সমস্যাটার মুখোমুখি হতে হয়। তো এইটার কোনো সমাধান সূত্র আছে কিনা, বা এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা হয়েছে কিনা, এটা যদি একটু কাইন্ডলি বলেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে কি সুবিধা হয়, অসুবিধা হয়, এবং কি হলে সুবিধা হয়। যেমন সুইগির খাবার যে দেয়, সেই ছেলেটি তো একটা সাইকেল বা স্কুটার চালিয়ে যায়, সেইটা তো দৃষ্টিহীন একজন মানুষ চালাবেন, সেটা একটা আলাদা সমস্যা। এছাড়া আর কি কি হয়?
না, আমি বলছি অর্ডার করবার ক্ষেত্রে অনেক সময় ক্যাপচার কোড থাকে, আচ্ছা ধরুন আচ্ছা, একটা অর্ডার যখন দৃষ্টিহীন মানুষ হ্যাঁ অর্ডার হ্যাঁ করছে, হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে সেটা অনেক সাধারণ অ্যাপ, যেমন আইআরসিটিসির অ্যাপ্লিকেশন, এইটা অ্যাক্সেস করবার ক্ষেত্রেও ক্যাপচার কোড থাকে। এবার একজন যিনি টিকিট কাটতে যাবেন তার পক্ষে এটা সম্ভব হয় না, কারোর না কারোর সাহায্য নিতে হয়। ক্যাপচার এইগুলো করতে যাবেন মানেটা কি একটু? মানে ওই কোনো একটা কম্বিনেশন অফ লেটার বা একটা ও থাকে ক্যাপচা সংখ্যা। ক্যাপচা ক্যাপচা হ্যাঁ ক্যাপচার ক্যাপচা জায়গায় তো এখন, ক্যাপচার জায়গায় তখন ভয়েস, এটা তো করছে আইআরসিটিসি করে না, যে ক্যাপচার জায়গায় অনেক সময় ভয়েস ইয়ে দেয়, যে একটা কিছু শোনায় অনেক সেটাকে আবার বলতে হয়। অনেক জায়গাতে থাকে, যদিও আইআরসিটিসি তে নেই, কিন্তু আচ্ছা, অনেক জায়গাতে থাকে, আমি কিন্তু এখন- তাদের ভয়েস গুলো এতটাই মানে অস্পষ্ট হয় যে সেটা বোঝাই যায় না। আচ্ছা, যাই হোক, আচ্ছা। এটা কিন্তু একটা সমস্যা। এইটা যদি আমরা লোকালি না, এটাই আমি বারবার বলতে চাইছি, এই সমস্যা কখনো বিদেশে তৈরি সফটওয়্যার দিয়ে হবে না। এটা আমাদের একদম দেশজ সফটওয়্যার দরকার হবে, কারণ আমাদের উচ্চারণ, আমাদের কালচার, আমাদের এগুলোকে আমাদের ধরতে হবে। এটা না হলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না। কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো করা কিন্তু খুব সহজ। আমি তো বলছি, আমার এই ফাউন্ডেশনে আমি যদি সিএসআর পাই এবং 5 জন ছেলেকে আমি মোটামুটি চাকরি দিতে পারি, কাজ দিতে পারি, আমি তাদের এমসিএ পাস ছেলে হলেই হবে। হুম, তাদের দিয়ে আমি এগুলো সব করিয়ে দিতে পারি। সেগুলো করা, কিন্তু করার আগে যারা চাইছেন, যেমন আপনি চাইছেন, এখন আপনার সঙ্গে বসতে হবে, ঠিক কি কি আপনার প্রয়োজন সেগুলো জানতে হবে, তাহলে সেটা করুন। এগুলো করা যায়, প্রত্যেকটাই করা সম্ভব। আমি স্যার নমস্কার, আমি যিশু দেবনাথ, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডি করি। আমি আসলে এই প্রশ্নটা আমার আচ্ছা স্যার, হ্যাঁ, আমি আমার মানে আপনার আলোচনাতে এমনিতে অনেকেই এটা কমেন্ট করেও জানিয়েছেন যে তাদের খুবই ভালো লেগেছে, সেটাই স্বাভাবিক। শুধু অ্যাক্সেসিবিলিটির প্রশ্নে নয়, ডিসেবিলিটিকে দেখবার প্রশ্নেও আপনি যা যা বলেছেন, মানে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী শব্দটা সেটাকে যে অর্থে নেওয়ার দিক থেকে আপনি যা বলেছেন, সামগ্রিকভাবে আমরা এই সমস্তটাতে আমাদের খুবই ভালো লাগা রয়েছে। আমি শুধু দুটো জিনিস একটু, মানে একটা জিনিস আমার বলার আর আরেকটা জিনিস আমার জানার। আমি প্রথমত যেটা আমার বলবার সেটা আমি বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই গত কয়েক বছরে মূলত ছাত্রদের উদ্যোগেই, নানা রকম আন্দোলনের ফলেই বলুন আর কয়েকজনের সদিচ্ছার ফলেই বলুন, বিশ্ববিদ্যালয়ে অ্যাক্সেসিবল লাইব্রেরি তৈরি হয়েছে এবং সেখানে ব্রেল পড়ার কাজও হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা ওই ব্রেল, হ্যাঁ হ্যাঁ স্যার, সেখানে ব্রেল বই তো, আরেকবার বলুন, সেখানে ব্রেল কি? সেখানে ব্রেল বই তৈরি করার কাজ হয়। আবার কেটে যাচ্ছে কেন? বাহ, স্যার ব্রেল বুক তৈরি করার কাজ হয় সেটাই বলুন। আচ্ছা, হ্যাঁ 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 স্যার, এবার শোনা হ্যাঁ, যাচ্ছে? বলুন। হ্যাঁ, হ্যালো, হুম, হুম। হ্যাঁ। তো ব্রেল বই হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তৈরি করার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, মানে যেটা আমাদের মূল সমস্যা, যে কথাটা আপনিও বলছিলেন, সেটা হচ্ছে যে আমাদের যে ডাক্সবেরি সফটওয়্যারের মাধ্যমে লেখার যে পদ্ধতিটা, সেটা অনেক দিক থেকে অসুবিধাজনক। প্রথমত এটা তো ইংরেজি থেকে, মানে ইংরেজি ভাষার হলে তাতে মানে ইংরেজি কোনো টেক্সটকে ব্রেলে কনভার্ট করাটা সোজা মানে হয়, বাংলার ক্ষেত্রেও ইদানিং হয়, কিন্তু তাতে বেশ কিছু ভুল থেকে যায়, সেটার অ্যাকিউরেসি রেট খুবই কম। সব থেকে বড় সমস্যা হচ্ছে কোনো দৃষ্টিহীন মানুষ যদি মনে করেন যে তিনি রাক্সবেরিতে নিজে টাইপ করবেন, তাকে কেউ পড়ে দিচ্ছেন, তিনি সেটা শুনে ব্রেল ইনপুটটা দিচ্ছেন, 6 ডট ইনপুটটা, সেটা দিতে খুব অসুবিধা হয়। কারণ 6 ডটে যদি আমি বাংলা ফিগার দিই, কোনো মানে বাংলা লেটার যদি লিখতে চাই ব্রেলের, সেটা ওই এনভিডিএ বা জজ দিয়ে আমরা পড়তে পারি না। এবার এক্ষেত্রে আমরা দেখেছিলাম ওয়েবেলে যেটা ছিল, ওয়েবেল যখন প্রথম যেটা আপনারা তৈরি করেছিলেন আর কি, স্পর্শর আগে যে নামে এটা ছিল আর কি, ভারতী ব্রেল, সেটাতে এটা পড়তো। এখন এইটার কি কোনো আপডেটেড ভার্সন আছে? কিছুই না, এখন স্পর্শ সেটা করবে। তার কারণ হচ্ছে অন্যরা ইউনিকোড সম্মতভাবে করতো না, আমরা ইউনিকোডে করি। মানে যে টেক্সটটা বাংলায় লেখা হচ্ছে, সেটা যখন
ব্রেল মানে ওখানে কি ব্রেলটাকে পড়ে দেবে না টেক্সটটাকে পড়ে দেবে? না, ব্রেলটাকে পড়ে দেওয়ার কথা বলছি আমরা। ব্রেলটাকে মানে ব্রেল যখন ইনপুট দিচ্ছি আমি ডাক্সবেরিতে, তখন কিন্তু সেটা ওই ইংরেজি ফিগার অনুযায়ী যা হয় সেটুকুই বলছে, বাংলা ফিগারটা বলছে না। না না, ফিগার মানে কি, ধরা যাক আমি 1-3 দিলাম, হ্যাঁ, আমি ব্রেল কিবোর্ডে 1-3 টিপলাম, হ্যাঁ, তাহলে সি বলবে। কিন্তু বাংলায় সেটা যখন চ হচ্ছে তখন আর যেহেতু বাংলা পড়তে পারে না, মানে এনভিডিএ বাংলা পড়তে পারে কিন্তু ওখানে যেহেতু বাংলার পড়ার ব্যবস্থাটা নেই, সেই জন্য ওটা সি বলবে। এটা খুব সহজ, এটা করে দেন। দেখুন আমি এখানে একটা কথা বলবো, একটু মন খুলে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। এবং সোমেন বাবু নরেন্দ্রপুরের সঙ্গে যুক্ত বহুদিন ধরেই, কিন্তু আমার এখানে প্রচন্ড অভিমানের জায়গা আছে নরেন্দ্রপুরের ওপর। তার কারণ হচ্ছে বহুবার আমি নরেন্দ্রপুরে গিয়ে এটার কথা বলেছি, কিন্তু যেহেতু নরেন্দ্রপুর একটা অগ্রণী সংস্থা, তারা পরিচিত, বহুল পরিচিত তাদের ব্লাইন্ডদের নিয়ে অসাধারণ কাজকর্মের জন্য, এবং তারা ডাক্সবেরি উইন্ডবেলকেই কাজ করেন, সেহেতু তারা আরেকজন অন্য কিছু বানিয়েছেন সেটাকে ছুঁয়েও দেখেন। আচ্ছা, এটাকে বহুবার মাস্টারমশাই বিশ্বনাথ বাবু ছিলেন বোধহয় আগে, না হেডমাস্টার? বিশ্বজিৎ ঘোষ। হ্যাঁ, বিশ্বজিৎ বাবুর সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। সামহাও স্বামীজিদের কাছে এটা অ্যাকসেপ্ট, বিদেশ মানে অদ্ভুত অদ্ভুত, আমার বলতে অসুবিধা নেই যে বিদেশের যখন ওটা দারুণ, আপনারা আর কি করেছেন, এই একটা ভাব। হ্যাঁ, অথচ এটা কিন্তু আজকে যেটা চালু হচ্ছে ডাক্সবেরি উইন্ডবেল, কেন তো চালু হয়েছে, যখন সজনীদি ছিলেন ইয়েটায়, তখন আমি আমার ছাত্রদের নিয়ে গিয়ে স্পর্শ ওখানে ইনস্টল করে এসেছিলাম। সেটা সরিয়ে ফেলা হলো কেন? কেন স্পর্শকে ওখানে বসানো হলো না? এগুলো তো করা যেত। আমি সুরঞ্জন বাবুকে বলতেই পারি যে আমাদের এটাকে সুযোগ দিন, আমরা এগুলো করে দেব। আচ্ছা আচ্ছা, আমরাও তাহলে স্যার অ্যাপ্রোচ করব যাতে ওনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করেন। হ্যাঁ, আমাকে খুব ভালোই আমাদের সম্পর্ক, আপনি বলুন। মানে এগুলো আমরা, এগুলো কোনো বিরাট চ্যালেঞ্জই নয় এখন, মানে এগুলোর জন্য আমার একজন প্রোগ্রামার দরকার, ডিজাইন আমি এখন বসে করে দেবো। কিন্তু এই কনফিডেন্স দেশীয় প্রযুক্তির ওপর আমাদের নেই। যেহেতু কেন নেই, এবার একটা বলি, দৃষ্টিহীনরা কিন্তু আবার প্রতিবন্ধীদের মধ্যে একটু হ্যাভস। কেন হ্যাভস? তার কারণ তাদের জন্য অনেক রকম প্রযুক্তি আছে এবং সেই প্রযুক্তিগুলো এখানে পাওয়া যায়। যেমন কেউ দিয়ে দিল ডাক্সবেরি উইন্ডবেল, ডোনেট করলো, হয়। কিন্তু অন্যদের ক্ষেত্রে, মানে সেরিব্রাল পলসি বাদের ক্ষেত্রে এগুলো ভীষণ এক্সপেন্সিভ হয়ে যায়, কাজেই তারা হয়তো আমাদের দেশজগুলো ব্যবহার করে। কিন্তু সত্যি কথা বলছি, সফটওয়্যার এখানে ব্যবহার তেমন ভাবে করছে না, এটা আমার একটা খুব দুঃখ রয়েছে। এবং নরেন্দ্রপুরে আমি যেটা দেখেছি, কখনোই হ্যাঁ হ্যাঁ খুব ভালো আমরা ভেবে দেখবো, ব্যাস, কখনোই টেস্টও করে দেখেন। কিন্তু হলদিয়া চৈতন্যপুর আশ্রমে, ওখানে অন্ধদের স্কুলে কিন্তু এই স্পর্শ দিয়ে কোশ্চেন পেপার ছাপা হচ্ছে। এই স্পর্শ দিয়েই এখন পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের সব বই প্রডিউস হচ্ছে। আমরা তো ওই প্রজেক্টটাকে রেপ্লিকেট করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ক্ষেত্রে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। স্পর্শ আমরা নিজেরাও কখনো আসলে ব্যবহার করার সুযোগ পাইনি, এটা আমরা পেলে আমাদেরও খুব উপকার হবে। সেটা না, কিন্তু এটা নিয়ে ব্রাত্য বসু সেক্রেটারি ভদ্রলোকের কি নাম, ওনাকেও আমি জানিয়েছিলাম যে হায়ার এডুকেশন এগুলোকে নিয়ে আসা, এটা আপনারাও বলতে পারেন। এটা করে ফেলা, এগুলো করাটা কঠিন নয়। এবং যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে বলে আমার খুবই ভালো লাগছে, এবং সেখানে যদি আমাদের কাজ যদি কাজে লাগে তাহলে তো নাথিং লাইক ইট। অবশ্যই স্যার। আর স্যার আরেকটা জিনিস আমার জিজ্ঞাসা আছে, এটা হচ্ছে যে এই যে আপনি একটি ছবি দেখালেন যে একজন দৃষ্টিহীন তিনি বাংলায় লিখছেন, এটা আমরা বেশ কয়েকদিন ধরে ওই এনভিডিএ এর সাহায্যে এবং এই বাংলা কথক বর্ণমালার সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখছি। তবে তার কিছু লিমিটেশনস রয়েছে, যেমন এনভিডিএ ভয়েসের ক্ষেত্রে কিছু সমস্যা তো রয়েছে, লেখার ক্ষেত্রেও কিছু কিছু দু একটা সমস্যা রয়েছে।
এই ক্ষেত্রে যদি একটু বলেন যে এটা কি অন্য কোনো সফটওয়্যার, মানে আপনি যেটার কথা বললেন আমাদের সেটা কি আলাদা কিবোর্ডটা সফটওয়্যার সলিউশন? হচ্ছে বৈশাখী কিবোর্ড। আমি জানি না আপনার বৈশাখী কিবোর্ডের নাম শুনেছেন কিনা। বৈশাখী হ্যাঁ, হচ্ছে বৈশাখী আমাদের কোডের নাম শুনেছি স্যার। এই বৈশাখী কিবোর্ডে টাইপ করছেন এই ভদ্রলোক। হ্যাঁ, আর টেক্সট টু স্পিচটা এনভিডিএতেই হচ্ছে, আচ্ছা 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 এনভিডিএতেই শোনা যাচ্ছে, কিন্তু লেখাটা বৈশাখীতে হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ, বৈশাখী কিবোর্ড নিয়ে একটা ফিডব্যাক এসছে। এটা আমাদের অনেকেই আসলে আমরা বেশিরভাগই বাংলা বর্ণমালা ব্যবহার করি, কিন্তু অনেকে বৈশাখী ব্যবহার করেন, অনেকেই করেন। যেমন দুজন বলেছেন, সৈকত কুমার কর এবং সুফল কয়াল, ওনারা ফিডব্যাক পাঠিয়েছেন যে বৈশাখী কিবোর্ডে রয় জফলা এইটা লিখতে সমস্যা, মানে এটা হচ্ছে না, না না, রেফ ওটাই হয়ে যায়। বৈশাখী, না না, ওটা ওটা তাহলে ম্যানুয়ালটা ঠিক করে দেখেননি। বৈশাখী কিবোর্ডের বিউটি ওইটাই যে র্যাপার এবং আর্য এইটাকে সলভ করাটাই হচ্ছে মেইন। সেটা হচ্ছে র, এবার যখন র হসন্ত দিয়ে জফলা দেবে তো, র হসন্ত দিয়ে টিল্ডাটা, যেটা ওই এসকেপ, ওই আমার এখানে টিল্ডা দেখাচ্ছে, হ্যাঁ এসকেপের নিচে টিল্ডা সাইনটা প্রেস করা মানে হচ্ছে নন জয়নার। নন জয়নার দিয়ে যদি জফলা দেয় তাহলে র্যাপার হবে, আর যদি শিফট টিল্ডা দেয় তাহলে রেফ হবে। আচ্ছা আচ্ছা, এটা এটা একটা অন্য অন্য ক্ষেত্রে হয় স্যার, মানে শব্দের মধ্যে কোথাও হসন্ত লিখতে গেলে ওই সমস্যাটা হতো, তাহলে তো এটা তার সলিউশন। আমি বলছি যদি আর্য লিখতে হয়, আ অন্তস্থ জ হসন্ত র, কোনো কিছু টিপতে হবে না, ঠিক আছে, আর্য হয়ে গেল। র্যাপার করতে গেলে আমি নন জয়নার বলছি, র হসন্ত নন জয়নার জফলা। আর যদি প্রাক কথন কথাটা লিখতে হয়, কয় রফলা আকার, ক কয় তলে হসন্ত থাকবে, তারপরে কথন, হ্যাঁ, যাতে কয় কয় না হয়ে যায়, তাহলে প্রাক লিখে কয়ের পরে ওই হসন্ত দিয়ে নন জয়নার দিয়ে করলেই ওটা। আচ্ছা, এটা বৈশাখীতে করাই আছে। ও মানে ওইটা যুক্ত নয় আর কি, এটা বোঝাবে নন জয়নারটার মানে। ট্রাই করে দেখলেই পারবে। আচ্ছা আচ্ছা, এবারে আমি একটু জসিম উদ্দিনকে অনুরোধ করব, আসলে শ্রী অমিয় বিশ্বাস ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সদস্য। অমিয়রা তো স্পর্শ জানে। হ্যাঁ, অমিয়দা একটি আপনার জন্য একটি রিকোয়েস্ট পাঠিয়েছেন প্রায় আমাদের সবার পক্ষ থেকেই, লিখিত বার্তা, সেইটা আমি একটুখানি পড়তে বলছি জসিমকে, তাহলে এটা আমরা নিয়ে নিয়ে। অমিয় অনলাইন নেই আজকে, অমিয়দা আজকে নেই অনলাইনে, উনি ওনার একটা মেসেজ পাঠিয়েছেন। ঠিক আছে, জসিম একটু এটা পড়। সকলকে নমস্কার, আমি ওনার পাঠানো সেই বার্তাটা পড়ছি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু খুঁজে নিচ্ছি। হ্যাঁ জসিম, শোনা যাচ্ছে, বল। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বল। হ্যাঁ, ওনার বার্তাটা আমি পড়ার চেষ্টা করছি এখানে। বিশ্ব প্রতিবন্ধী দিবসে এই আলোচনার মিউট হয়ে গেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? এবার শোনা যাচ্ছে, বল। বিশ্ব প্রতিবন্ধী দিবসে এই আলোচনার আয়োজন করবার জন্য
উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এর সঙ্গে আজকের অতিথি শ্রী অনুপম বসুকে ধন্যবাদ জানাই দৃষ্টিহীনদের জন্য নানান সফটওয়্যার তৈরি করবার জন্য। ভারতে রিফ্রেশেবল ব্রেল ডিসপ্লে তৈরি করবার উদ্যোগ নেওয়া হয়েছিল আজ থেকে প্রায় ৩৫ বছর আগে, আর খড়গপুর আইআইটির সেই গবেষণার মূল হোতা ছিলেন অনুপম দা। পরবর্তীকালে ভারতীয় ভাষার জন্য সাফা টিটিএস স্পর্শ নামে একটি ব্রেল প্রসেসর, ওয়েবেলের ব্রেল প্রিন্টার, বাংলা লেখবার জন্য বৈশাখী সফটওয়্যার, এই সব কাজে তার অবদানের জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। আবার মিউট হয়ে গেছে জসিম, আরেকবার মিউট হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, কৃতজ্ঞ থাকবো, তারপর থেকে বল। আমি জানি কিছুদিন আগে তিনি এক প্রকাশনা সংস্থাকে সম্ভবত পুনশ্চ রাজি করিয়েছিলেন তাদের সব বই অ্যাক্সেসিবল করবার জন্য। এখন আনন্দ পাবলিশার অনেক বই ইবুকের সংস্করণ প্রকাশ করছে। অনুপম দা যদি এই বিষয়ে উদ্যোগী হন, তবে আরও প্রকাশককে ইবুক প্রকাশে আগ্রহী করা যেতে পারে। এই সুযোগে তাকে আরও অনুরোধ করব, বাংলা টিটিএস ডেভেলপ করবার কাজে তিনি যেন আবার উদ্যোগী হন। অনেক ভালো কাজ হলেও উইন্ডোজ প্ল্যাটফর্ম এর জন্য ভালো বাংলা টিটিএস এখনো হয়নি। অমিয় বিশ্বাস মহাশয় এটি লিখেছেন। হ্যাঁ, দুটো খুব গুরুত্বপূর্ণ কথা। আমি তো বললাম আমাদের ফাউন্ডেশনটা নিজের পায়ে যদি একটু দাঁড়ায়, তাতে যদি আপনারা সবাই সাহায্য করেন, যুক্ত হন, খুব ভালো হয়। তাহলেই ইবুক তৈরির কাজটাতে ইমিডিয়েটলি শুরু করা যায়। আর বাংলা টিটিএস করার জন্য যেটা ভালো করার জন্য যেটা দরকার হয়, প্রচুর পরিমাণে ডেটা দরকার হয়। সেই ডেটাটা কোনো একাডেমিক ইনস্টিটিউশন থেকেই করতে হবে। তবে খানিকটা কাজ হচ্ছে, আশা করি সেরকম আইআইটি বম্বেতে কিছুটা কাজ হয়েছে, সেটার সাহায্যে কিছু ভালো জিনিস করা যায়। বেশ, আচ্ছা, আর কোনো প্রশ্ন কি ইউটিউবে, মানে মতামত ছাড়া প্রশ্ন কি এসেছে কোনো? তাহলে একটু আমরা সেই প্রশ্নগুলো এক্ষুনি নিয়ে নিতে পারি। এটা একটু জসিম বা যিশু একটু দেখে বল। চ্যাট বক্সে কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না, এসছে, কতগুলো মতামত এসছে, তার সঙ্গে একটি প্রশ্ন এসছে। এটা সম্ভবত প্রশ্নই, আমি বলছি সেটা দেখে। আনিকুল ইসলাম ও লিখছে, আপনি এই আলোচনায় স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে সফটওয়্যারের কথা বলছে। স্মার্টফোনের ক্ষেত্রে অ্যাপ হবে সেটা। এগুলো আমরা কিভাবে পেতে পারি এটাও জানতে চাই। এটা উত্তর তো স্যার ইতিমধ্যেই দিয়েছেন, যে কিভাবে। হ্যাঁ, আর এছাড়া আর অন্য কোনো প্রশ্ন আসেনি, সবগুলোই ভালো লাগার কথা জানিয়েছেন দর্শকরা, আর প্রশ্ন কিছু আসেনি আলাদা। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি একটা, হ্যাঁ বলুন স্যার, আমার একটা ছোট্ট কথা আছে। আমি বলছি যে আপনি লো ভিশনদের কথা বলছিলেন, তো লো ভিশনদের ক্ষেত্রে ধরুন এই যে হ্যান্ড রাইটিং পড়ার ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়, তো হ্যান্ড রাইটিংটাকে কোনোভাবে করার যদি কিছু করেন তাহলে বিশেষ ভালো হয়। ওটা হচ্ছে এরকম ভাবে ফোনটাকে বা ট্যাবটাকে লেখাটার ওপর রেখে সেটাকে অ্যাম্পলিফাই ইমেজ প্রসেসিং দিয়ে বড় করা, কাজে সেখান থেকে হ্যান্ড রাইটিংও অনেক বড় করে করতে পারে। হ্যান্ড রাইট মানে এটা আমরা মানে ওটাকে তখন ছবি তুলে ইমেজ প্রসেসিং করা হচ্ছে। ওটা ইয়ে নয়, মানে এই যে আমাদের এখানে 100% 200% জুম করছি, সেরকম টেকনোলজি নয়। মানে ইলেকট্রনিক টেক্সট যাবে তার কোনো মানে নেই। এটা আমি পুরো ছবি তুলে সেটাকে ইমেজ প্রসেসিং করে তার রেজলিউশন বাড়াচ্ছি।
স্যার একটা জিনিস শুধু জানিয়ে রাখছি, আপনি যেটা সলিউশন হিসেবে বললেন রয়জাফলার, ওটা আমরা এখন দেখলাম করে একদমই ঠিকঠাক হচ্ছে। শুধু একটা জিনিস, র্যাপার লিখতে গেলে র, টিল্ডা, তারপরে হসন্ত, তারপরে অন্তস্থ জ যদি আমরা লিখি, তাহলে রয়জাফলাটা হচ্ছে, কিন্তু তার নিচে একটা ডট আসছে, একটা বিন্দু আসছে এর নিচে। হ্যাঁ, একটা ডট আসছে। হ্যাঁ, না না, আপনি র হসন্ত টিল্ডা, না, র হসন্ত টিল্ডা দিলে হচ্ছে না, র এর পরে নন কানেক্টরটা দিতে হচ্ছে, তারপরে হসন্ত দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে ডটটা তো আসার কথা না, ডট কেন আসবে? একটা কোনো কারণে আসছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, এটা নিয়ে পরে একবার জেনে নেওয়া যাবে। হ্যাঁ, আর আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমনি এখন সেন্টার ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস এটা কাজ করছে। আগেকার সেন্টারটি তো কাজ করছে না, মানে ছিল না আর কি। এখন নতুন করে এই সেন্টারটা ফর্ম হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে আপনাদের সাথে নতুন করে যাদবপুর ইউনিভার্সিটিতে আবার এখন এমনি এটার কনভেনার হচ্ছেন রেজিস্ট্রার, পদাধিকার বলে ডক্টর স্নেহমঞ্জু বসু। আর এর মধ্যে কয়েকজন অধ্যাপক আছেন, যেমন ডক্টর মুক্তিপদ সিনহা রয়েছেন। আর এটার যেটা বিশেষত্ব, যে ছাত্র এবং গবেষক যারা প্রতিবন্ধী তাদেরকেও এই সেন্টারের কমিটির রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে আর কি। এটা যেটা আগের কমিটিতে একেবারেই ছিল না। এইটা একটা নতুন বিশেষত্ব হয়েছে এই সেন্টারে। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, বলবেন। আর আমার এই ফাউন্ডেশনটাকে একটু হেল্প করার চেষ্টা করবেন, তাহলে আমরা যদি কোনো দৃষ্টিহীন বা প্রতিবন্ধী এমসিএ পাশ করেছে এরকম ছেলেপুলে থাকে বা প্রোগ্রামিং জানে, হ্যাঁ, তাহলে তাকে আমরা হেল্প করতে পারি কিছু। কর্পোরেটের ক্ষেত্রে আপনাদের ডিমান্ড গুলো পেলে আমরা কর্পোরেটের কাছে যেতে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন আমি আজকে বেরিয়ে যাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের খুব ভালো লাগলো, একটা খুব ভালো সময় আমাদের কাটলো, এবং সত্যি আমাদের প্রথম কথা বলা। আপনার নাম আমরা শুনেছিলাম, আমরা অনেকেই আপনাকে প্রথম শুনলাম, তবে আপনার কণ্ঠস্বর আমরা ওই সফটওয়্যারে বোধহয় শুনেছি, মুছে দেওয়া হলো এইভাবে, এটা আমার এখন মনে হচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, পরে নিশ্চয়ই আবার আমাদের কথা হবে। হ্যাঁ, তাহলে আমাদের আজকের এই যে আলোচনা, এটি তো আমরা শেষ করব, তবে প্রথামাফিক একটা ধন্যবাদ জ্ঞাপন তো বাকি আছে। এটা আমি রাজদীপকে অনুরোধ করছি, রাজদীপ নায়েক, ডিসেবল পিপলস ফোরামের জয়েন্ট কনভেনার, ওকে ধন্যবাদ জ্ঞাপন দিতে অনুরোধ করছি। রাজদীপ। রাজদীপ কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আমার মনে হয় যে আমরা অনেকটা সময় পেরিয়ে গেছি, আমরা বেশি সময় নষ্ট করব না। আপনারা অনেকক্ষণ আমাদের সঙ্গে আছেন এবং অনেকেই ছিলেন, অনেকেই হয়তো ভবিষ্যতে এই অনুষ্ঠানটি দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর অনুপম বসুর কাছে। তার অনেক কাজ সম্পর্কে আমরা কিছু শুনেছিলাম, অনেক কাজ সম্পর্কে আমরা জানতাম না, আজকে সরাসরি তার কাছ থেকে শুনলাম। বিশেষত যে কথা যিশু বলেছে, যে প্রতিবন্ধকতা সম্পর্কে তার যে স্বচ্ছ এবং অত্যন্ত বৈজ্ঞানিক যুক্তিযুক্ত দৃষ্টিভঙ্গি, তা আমাদের মুগ্ধ করেছে। আমরা ডক্টর বসুর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং ভবিষ্যতে আমরা তার সঙ্গে এবং তার সংগঠনের সংস্থার সঙ্গে আরও কাজ করতে পারবো, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ। নমস্কার।